আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তাপগতিবিদ্যা। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, তাপগতিবিদ্যার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা, এটা লাগবে। শূন্যতম সূত্র কে প্রদান করছে এবং এই সূত্রের মূল কথাটা কি, এটা জানা থাকা লাগবে। খেয়াল করে দেখো, ধরো এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি। এখন এই দুইটা বস্তু ধরো তোমার তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে এ থেকে বি এর দিকে কোনো তাপ যাচ্ছে না, বি থেকে এ এর দিকে কোনো তাপ যাচ্ছে না। এই দুটো বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। এখন ধরো আমি যদি এখানে সি কোনো একটা বস্তু নিয়ে আসি, এই এ যদি সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে অবশ্যই বিও সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এবং তাপীয় সাম্যাবস্থায় তারা তখনই থাকবে যখন তাদের মধ্যে কিছু একটা সেম থাকবে। এই কিছু একটা নাম হচ্ছে তাপমাত্রা। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল ভিত্তিটাই হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। যে দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে তাদের মধ্যে কোনো তাপ আদান প্রদান হবে না। এই সূত্র প্রদান করছেন হচ্ছে বিজ্ঞানী ফাওলার। দেখো, আমরা বলি না ফাও মানে হচ্ছে কিছু না, তো ফাও যে সে হচ্ছে শূন্যতম সূত্র প্রদান করছে। কেমন? আহ মমিতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? টেক্সট করতে না পারলে আমাকে মেসেঞ্জারে জানাও। টেক্সট করা যাচ্ছে? কথা কি শুনতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে তোমার শূন্যতম সূত্রের থিওরিটাতে দিলাম যে দুইটা বস্তু যদি নিজেরা তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং তাদের মধ্যে একটা বস্তু যদি নতুন আরেকটা বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু আমরা থার্মোমিটার বানাইছি। ধরো এটা হচ্ছে আমাদের বডি। তো আমাদের বডি, ধরো আমাদের জ্বর আসছে, এখন আমাদের বডির টেম্পারেচার মনে করো 100 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। এখন আমরা আনলাম একটা থার্মোমিটার, এই থার্মোমিটার দিয়ে আমরা আমাদের বডির টেম্পারেচার মাপবো। স্বাভাবিকভাবেই এই থার্মোমিটার যেহেতু আমাদের বডি থেকে আলাদা, তার মানে এই থার্মোমিটারের টেম্পারেচার আর আমাদের টেম্পারেচার সেম থাকার কথা না। তো আমরা যাচ্ছি থার্মোমিটারটা আমাদের বডির সাথে কন্টাক্ট করে কিছুক্ষণ রেখে, তারপরে থার্মোমিটারটা রিডিং দেখে আমরা বুঝবো যে আমাদের বডি টেম্পারেচার কত। তার মানে বোঝার চেষ্টা করো, যখন 1 মিনিট তুমি থার্মোমিটার তোমার মুখের মধ্যে রাখতেছো, তোমার বডির টেম্পারেচার যত থার্মোমিটারের টেম্পারেচার তত হয়ে যায় ততক্ষণে, তখন তুমি থার্মোমিটার দেখে বলতে পারো যে তোমার বডির টেম্পারেচার এত ছিল। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে? থার্মোমিটার যখন তুমি তোমার বডির মধ্যে ইনপুট করতেছো, সেটা আন্ডার আর্ম হোক অথবা মুখের মধ্যে হোক, থার্মোমিটার তোমার বডি থেকে তাপ নিবে। ততক্ষণ পর্যন্ত তাপ নিবে যতক্ষণ পর্যন্ত তোমার এবং তোমার বডির এবং তোমার থার্মোমিটারের টেম্পারেচার সেম না হয়। ততক্ষণ পর্যন্ত সে তাপ নিবে, এবং যতক্ষণ সে তাপ নিবে ততক্ষণ তার ভিতরে একটা পারদ থাকবে। সেই পারদটা তাপ পাইলেই পারদের স্বভাব হচ্ছে পারদ একটু প্রসারিত হইতে চায়। তো মোটামুটি মিনিট খানেকের মধ্যেই, এটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি যে মিনিট খানেকের মধ্যেই তোমার বডির যে তাপ, সেই তাপ থার্মোমিটার শোষণ করে ফেলবে, তার ভিতরে নিবে এবং তার টেম্পারেচার বাড়তে বাড়তে তোমার বডির সাথে সেম সেম হয়ে যাবে। এরপরে থার্মোমিটার তোমার বডির সাথে তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। এই থার্মোমিটার তোমার বডি থেকে আর তাপ নিবে না। কেমনে বুঝবো? ওই থার্মোমিটারের ভেতরে যে পারদটা আছে, সেই পারদটা ওর উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না। তার মানে তোমার বডি এবং থার্মোমিটার দুইজন একটা সেম টেম্পারেচারে চলে আসছে। তো এই থার্মোমিটারের বেসমেন্টটা আসছে কিন্তু এই ফর্মুলা থেকেই। কেমন? গেল। এইবার তাপমাত্রার ধারণা, এটা তো আমরা মাত্রই দেখলাম যে তাপমাত্রা আসলে কি। তাপমাত্রা হচ্ছে এমন একটা কিছু যেটা তোমার মধ্যে তাপের একটা অনুভূতির জায়গায়, যে তোমার গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে, এটা হচ্ছে তাপমাত্রা। এবং তাপমাত্রা এটা বলে দেয় যে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তাপমাত্রা সবসময় যেখানে বেশি, সেদিক থেকে কম তাপমাত্রাওয়ালা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। এটা কিন্তু তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা জানি।
এইখানে বাড়তি যেটা আছে সেটা হচ্ছে একটা পাইরোমিটার নামের একটা থার্মোমিটারের কথা বলা আছে। আমরা গতদিন চলতরিৎ চ্যাপ্টার যখন পড়ছি তখন আমরা থার্মিস্টর নামে এক ধরনের থার্মোমিটার দেখছি, যে রোধের ধর্ম ব্যবহার করে তাপমাত্রা নির্ণয় করতে পারে। তো থার্মিস্টরের স্পেশালিটি ছিল থার্মিস্টর দিয়ে আমরা খুবই সূক্ষ্ম তাপমাত্রার পরিবর্তন ধরতে পারি, 0.005 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এক এক থার্মোমিটার আসলে এক এক ধরনের স্পেশালিটি আছে। এই পাইরোমিটার দিয়ে আমরা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা, মানে যেটা প্রায় 5700 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা নির্ণয় করতে পারি। তো আমাদের বইতে 5700 কথাটা এই চ্যাপ্টারে বলা নাই, আমাদের বইতে এখানে 500 ডিগ্রি সেলসিয়াসের অধিক এটা বলা আছে। পাইরোমিটার দিয়ে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা যায়, এবং এটা সূর্যের তাপমাত্রা নির্ণয় করার জন্য কিন্তু পাইরোমিটারকে আমরা সূর্যের মধ্যে ঢুকাই দিয়ে আসি না। সূর্য থেকে যে তাপটা বিকিরণের মাধ্যমে পৃথিবীতে আসে, সেই বিকিরণটার তাপমাত্রা হিসাব করে দেন আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। তো আমরা বিকিরণটাকে উদ্দেশ্য করে আমরা হচ্ছে তাপমাত্রা মেজারমেন্টের কাজটা করি। ঠিক আছে? যেমন তোমার পারদ থার্মোমিটার, যেটা আমরা বাসায় আমাদের নিজেদের জ্বর আসলে টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করি, ওইখানে আমরা পারদের উষ্ণতা মেঝের যে ধর্মটা, যে পারদ যে তাপ পাইলে যে প্রসারিত হয়, আমরা সেই ধর্মটাকে ব্যবহার করি। আর পাইরোমিটার আমরা হচ্ছে বিকিরণটাকে হচ্ছে ব্যবহার করি আর কি। তো এইটা এখান থেকে এতটুকুই লাগবে। তাপমাত্রার পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক আমাদের এই 1.1.3 আর্টিকেলে লাগবে হচ্ছে এই কোয়েশনটা, এই যেটা c/5 f-32/9 k-273/5, এই কোয়েশনটা লাগবে। আমি কোয়েশনটা এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। c/5 f-32/9 k-273/5, এই কোয়েশনটা আসলে আসছে এখান থেকে। c-0 100-0, f-32 212-100, 212 হচ্ছে 32, k-273 নিচে হচ্ছে 373 - 273। খেয়াল করো, আমরা এই সি দিয়ে বোঝাচ্ছি সেলসিয়াস, জিরো দিয়ে বোঝাচ্ছি যে সেলসিয়াস থার্মোমিটার বা সেলসিয়াস তাপমাত্রা স্কেলের সবচেয়ে নিম্ন তাপমাত্রা, এটাকে আমরা বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলে থাকি। সোজা কথায় পানি বা বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হয়, বা পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেলে পানিটা বরফে পরিণত হয়, এটাকে আমরা বলি পানির বরফ বিন্দু অথবা বরফের তোমার হচ্ছে গলনাঙ্ক। তো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 100 হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, বা বাষ্পের ঘনীভবন হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটাও বলা যায়। অথবা কন্ডেনসেশন টেম্পারেচার আর কি, ঘনীভবনের তাপমাত্রা, অথবা পানির বাষ্পীভবনের টেম্পারেচার, পানির বয়লিং পয়েন্ট 100। তো সেলসিয়াসে এটা 100, ফারেনহাইট এটা 212, কেলভিন এটা 373। আর যেটা বরফ বিন্দু বললাম সেটা পানিতে তোমার সেলসিয়াস হচ্ছে 0, ফারেনহাইট হচ্ছে 32, আর কেলভিনে হচ্ছে 273। তো এইটাকে আমরা বলি SMBM ফর্মুলা। SMBM ফর্মুলা, এখানে এম মানে হচ্ছে মেল্টিং, যেটা বরফের গলনাঙ্ক আমরা বলতেছি। বি মানে হচ্ছে বয়েলিং, মানে পানির হচ্ছে বাষ্পীভবনের টেম্পারেচার। এস মানে হচ্ছে স্যাম্পল টেম্পারেচার, আমরা কোন টেম্পারেচার নিয়ে কাজ করতেছি। এই সূত্র কি কাজে লাগে? সেলসিয়াস স্কেলে হয়তো তোমাকে বলবে স্যাম্পল টেম্পারেচারের মান হচ্ছে, ধরো বলবে 10 ডিগ্রি সেলসিয়াস, বলবে এটা ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেলসিয়াসে 10, ফারেনহাইটে কত। এটার জন্য একটা খুবই মানে চমৎকার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে তুমি চাইলে এই ফর্মুলাতে বসায় করতে পারো, সি এর মান 10 বসায়, দেন তুমি এফ এর মান বের করতে পারো ক্যালকুলেশন করে। আরেকটা বুদ্ধি হচ্ছে, আমাদের যেহেতু সাধারণত 10, 20, 30, 40 এগুলা দিয়ে আসে, এই 10-এর সাথে 1.8 গুণ করে তার সাথে 32 যোগ করে দিবা, এটা ফারেনহাইট চলে আসবে। 10-এর সাথে 1.8 দিয়ে গুণ করে মানে 18 হবে, 18 প্লাস 32 হচ্ছে আমার উত্তর, মানে 50। এখন কথা হচ্ছে, যদি 10 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট এটা না এসে যদি আমার আসে 20 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট, আমি যে কাজটা করব, আমি জানি 10-এর জন্য এটা হয়তো 18, তাহলে 20-এর জন্য এটা হবে 18 ডাবল, তার মানে 2 × 18 প্লাস হচ্ছে 32। তো আমার এখানে আসলো 36 প্লাস 32, কারণ উত্তর হচ্ছে 68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুদ্ধি করে বলো তো, যদি আমি তোমাকে বলতাম 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট, তার উত্তর কত হইতো? 30 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রিতে 18, তাহলে আমার 30 ডিগ্রিতে হবে তার 3 গুণ, 3 × 18 = 54।
54 প্লাস হচ্ছে 32, তার মানে আমার উত্তর হতো 86 ডিগ্রি সেলসিয়াস, এটা আমার অ্যান্সার হতো। কেমন? এরপর তোমার এইখানে কিছু ত্রৈধবিন্দুর কিছু মান আছে। ত্রৈধবিন্দু মানে কি? যেই তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে কোনো একটা পদার্থ 3 ধরনের স্টেটে থাকতে পারে, কঠিন, তরল এবং বায়বীয়, যে কোনো অবস্থায় থাকতে পারে। পানির জন্য তোমার এটা হচ্ছে 273.16 মানে 0°C টেম্পারেচার, এটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি চাপে তুমি পানিকে ত্রৈধবিন্দুর অবস্থায় দেখতে পাবা। মানে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তোমার মাছের বাজারে গেলে বরফ থেকে দেখবা, মাছ ঠান্ডা করার জন্য যে বরফগুলো রাখে, সেই বরফগুলার তোমার গা থেকে ধোঁয়া বের হয় এবং বরফগুলা টপ টপ করে পানি হয়ে পড়তেও থাকে। তো এখানে বরফ আছে, পানিও আছে, আবার বরফের থেকে যে বাষ্প হচ্ছে বাষ্পও আছে। তো এইখানে আসলে এই পানিটা ত্রৈধবিন্দুতে আছে। তো আমরা রিয়েল লাইফে এই বরফ থেকে সবসময় এটা দেখি না কেন? কারণ ওই চাপটা যদি অ্যাচিভ না হয়, 4.58 মিলিমিটার মার্কারি চাপ, তাইলে কিন্তু তুমি ওখানে ধোঁয়া দেখতে পাবা না। ঠিক আছে? তো এরপর আমাদের ত্রৈধবিন্দুর জন্য বেশ কিছু মান আছে আমাদের বইতে, যে মান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে। এই মানগুলা আমি তোমাকে একটা লিস্ট করে পড়াই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। তোমার এই মানগুলোর মধ্যে 3টা মান আছে যাদের ভ্যালু তোমার হচ্ছে 100-র নিচে। খেয়াল করে দেখো, তাদের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে 30, 24, 54, 84, 30। আবার 3টা ভ্যালু আছে 500-র দিকে, মানে তোমার 100-র উপরে। তাদের ভ্যালু গুলো হচ্ছে, দেখো, 500, 600, 900। তো দেখো আমরা মনে রাখবো 5, 6, 9, 500, 600, 900। কেমন? তো এটা মনে রাখবো কিভাবে? আমরা এই 3টা আলাদা করে মনে রাখবো, উপরে 3টা আলাদা করে মনে রাখবো। আমরা উপরে 3টার জন্য মনে রাখবো নানি জানের অর্গান। নানি জানের অর্গান, আমরা বলি না এরকম আদর করে আব্বাজান আম্মাজান বলি না? তো এখানে নানি জানের অর্গান, নানি মানে নিয়ন, জান মানে অক্সিজেন, অর্গান মানে আর্গন। নানি জানের অর্গান, তা আমরা পড়তেছি এখানে 30-30 করে বাড়বে। 2, 5, 8, 3-3-3 করে বাড়াচ্ছি, যেহেতু 100-র নিচে, তো আমরা বলতেছি 30-30 করে বাড়বে। 2, 5, 8। আর তারপরেরটা হচ্ছে টিন, দস্তা এবং অ্যালুমিনিয়াম। এগুলোর জন্য আমরা মনে রাখবো টিনাকে 10টি আলু দাও। টিনাকে 10টি আলু দাও। টিনা মানে 3, 10টি মানে হচ্ছে, একটু দাঁড়ান দেখতেছি, দেখো তো এখন পারো কিনা। টিনাকে 10টি আলু দাও। হ্যাঁ, তার মানে হচ্ছে 3, দস্তা, আলু মানে অ্যালুমিনিয়াম, 5, 6, 9। লাস্টের যে 4টা দেখো, পারদ, রূপা, সোনা এবং তামা, এদের জন্য আমরা আসলে প্রথম অক্ষরগুলো একসাথে করে পড়ে ফেলবো। আমরা বলবো পারুসুতা। পারুসুতা, পা রু সো তা, পারদ, রূপা, সোনা, তামা। খেয়াল করে দেখো, এদের মধ্যে খুব সুন্দর মিল আছে। দেখো, পারদের জন্য হচ্ছে 2, 3, 4 পরপর 3টা সংখ্যা। আর তার আগে তুমি যদি 1 লাগায় দাও, 1, 2, 3, 4, এটা রূপার জন্য হয়ে যাবে। আর দেখো তামারটা খেয়াল করো, এটাও দেখো দেখতে সুন্দর, পরপর 4টা বিজোড় সংখ্যা, 1, 3, 5, 7, 1, 3, 5, 7। তো এই 1, 3, 5, 7টাই দেখো একটু ভুল করে লিখলে সোনারটা হয়ে যায় 1, 3, 3, 7। এটা 1, 3, 5, 7 না হয়ে 1, 3, 3, 7 হয়ে গেছে। তাহলে আমরা একটু রিভাইজ করে কি করলাম? নানি জানের অর্গান, নানি মানে নিয়ন, জান মানে অক্সিজেন, অর্গান মানে আর্গন। আমরা পড়তেছি 30-30 করে বাড়বে। 2, 5, 8। তোমার কিন্তু পুরাটা মুখস্থ করার দরকার নাই, কারণ পরীক্ষায় ছক থেকে প্রশ্ন করলে সবই ছক থেকেই তুলে দেয়, মান তারা মডিফাই করে না। আর টিন, দস্তা, আলু, এই 3টার জন্য আমরা আলাদা করে পড়তেছি যে 5, 6, 9। টিনাকে 10টি আলু দাও। ডান। আমরা কেন পারদকে এদের মধ্যে পড়তেছি না? কারণ পারদেরও তো তোমার হচ্ছে মানে মানটা হচ্ছে 100-র চেয়ে বেশি। পারদের মানটা দেখতে বেশি সুন্দর বলে আমরা তাকে রূপার সাথে মিলায় পড়ে ফেলতেছি 2, 3, 4, 1, 2, 3, 4। আর তামারটা হচ্ছে 1, 3, 5, 7 পরপর বিজোড় সংখ্যা। আর সোনারটা হচ্ছে জাস্ট ওইটাকে একটু ভুল করে লিখবো 1, 3, 3, 7। কেমন? পারসত্য। এই হচ্ছে আমাদের ত্রৈধবিন্দুর সবগুলা ভ্যালু। তো আমাকে উত্তর দিবা যে, ধরো তুমি না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি আমি জিজ্ঞেস করি যে দস্তা, এইটার ভ্যালু কত হবে? দস্তা কি মনে হচ্ছে এটা কোন ছন্দের মধ্যে? টিনাকে 10টি আলু দাও, তাহলে এটা মানে তোমার হচ্ছে 6-এর কাতারে পড়বে। তো এটা 5, 6, 9 এই হিসেবে আসবে। উত্তর সঠিক। আমার উত্তর হচ্ছে 600 সামথিং হবে। এবার
তাপগতিবিদ্যার এই ধারণার মধ্যে কিছু সংজ্ঞা আছে, খুবই বেসিক সংজ্ঞা, এগুলো নিয়ে আসলে স্ট্রেস নেওয়ার কিছু নাই। আমাদের শুধু একটা জিনিস জানতে হবে, সিস্টেম কি আর পরিবেশ কি, এতটুকু জানতে হবে। সিস্টেম কি আর পরিবেশ কি, এটা পরবর্তী কিছু জিনিসপত্র নিয়ে পড়াশোনা করার সময় লাগবে। সিস্টেম মানে হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করতেছো এটাই তোমার সিস্টেম। যেমন ধরো তুমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে পাত্রটাকে তাপ দিচ্ছ, তাহলে এই পাত্র এবং তার ভিতরের পানি, এটা হচ্ছে সিস্টেম। পাত্র এবং পানির বাইরে দুনিয়ার যত কিছু আছে ইনক্লুডিং তুমি, এই পুরোটাই হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং। যে কোনো একটা জায়গাতে আমরা যখন তাপগতিবিদ্যার মধ্যে প্লাস মাইনাস হিসাব করি তখন আমরা সিস্টেম আর পরিবেশ টার্গেট করে আমরা হিসাব করি। ঠিক আছে, সিস্টেম কতটুকু তুমি কাউন্ট করবে এটা তোমার প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে। এইবার এই সিস্টেম আর পরিবেশের পরে আরেকটা জিনিস সম্পর্কে জানা থাকা লাগবে, সেটা হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। আমরা পিটিভি, পাকিস্তানি টেলিভিশন, এটাকে আমরা বলবো তাপগতীয় স্থানাঙ্ক, প্রেসার, টেম্পারেচার আর ভলিউম। বাট যখন বলবে তাপগতীয় পরিবর্তন তখন এইটার সাথে আরেকটা নতুন জিনিস আসবে, কিউ। আমরা তখন করবো কিউপিটিভি, কিউ মানে তাপ। তার মানে তাপ কিন্তু তাপগতীয় স্থানাঙ্ক না। তাপগতীয় স্থানাঙ্ক মানে তাপ কাদের কাদের উপর ডিপেন্ড করে, তাপ ডিপেন্ড করে পিটিভি এর উপর। তো যখন বলবো তাপগতীয় স্থানাঙ্ক তখন তাপ ছাড়া বাকি সব আসবে। আর যখন আমি আনবো তাপগতীয় পরিবর্তন তখন আমার এটা হবে কিউপিটিভি। কেমন? তাপ, চাপ, তাপমাত্রা, আয়তন, এতটুকু খেয়াল রাখলেই চলবে। এইবার অভ্যন্তরীণ শক্তি নিয়ে সামনে আরো কথাবার্তা আছে, আমি শুধু একটা জিনিস বলে দিই শোনো, সেটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু এটা, যে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তুমি খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসলে কিন্তু ওয়ান কাইন্ড অফ একটু ফল্টি সূত্র। এই জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে আমি একটা সিস্টেমকে যে পরিমাণ তাপ দিব, সিস্টেম তার পুরোটাই ব্যবহার করে কিছু না কিছু করবে। সিস্টেম, তুমি সিস্টেমকে যতটুকু তাপ দিবা সিস্টেম তার কিছু অংশ ব্যবহার করে কাজ করবে, বাকি অংশটুকু সিস্টেম নিজের মতো জমা রেখে দিবে, মানে অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা রেখে দিবে। এখন তুমি রিয়েল লাইফে জানো যে কোনো ইঞ্জিনকেই যতটুকু তাপ দেওয়া হয় সে তার সম্পূর্ণটুকু কাজে কনভার্ট করতে পারে না, সে কিছু অংশ নষ্ট করে ফেলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি করছে, নষ্ট করা জিনিসটাকে নষ্ট বলে নাই, তারা বলছে যে যতটুকু তাপ দিবা তার কিছু অংশ দিয়ে এসে কাজ করবে, বাকি অংশ নষ্ট করবে সেটা বলে নাই, বলছে বাকি অংশ তোমার ভিতরে জমা রাখবে। ঠিক আছে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই যে লেখা আছে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এইটাকে আমরা একটু মোলার তাপ ধারণ ক্ষমতার সাপেক্ষে শিখবো। মনোযোগ দিয়ে শুনবা, এটা দিলে, এটা ভালো করে পড়লে পরবর্তী অনেকগুলো টপিক তোমার পড়া হয়ে যাবে। শোনো, সেটা হচ্ছে ডিডাব্লিউ, এটাকে আমরা বলি হচ্ছে কতটুকু কাজ করলো, আমরা এটাকে বলি পিডিভি এর সমান। পিডিভি মানে কি? পি হচ্ছে চাপ, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। তুমি যদি কোনো গ্যাসকে আয়তনে বাড়াও তাহলে ডিভি এর মান প্লাস আসবে, এটাকে আমরা বলি আয়তন সম্প্রসারণজনিত কাজ, এটা হচ্ছে পজিটিভ কাজ। আর তুমি যদি কোনো গ্যাসকে সংকুচিত করো তাহলে তার ডিভি এর মানটা নেগেটিভ আসবে, তখন পিডিভি এর মানটাও নেগেটিভ আসবে, এটাকে আমরা বলি আয়তন সংকোচন জনিত কাজ। ঠিক আছে, এইবার মনে করো কোনো একটা জায়গাতে তোমার হচ্ছে চাপ স্থির, চাপ স্থির। যদি কোনো জায়গায় চাপ স্থির থাকে তাইলে আমরা জানি যে মোলার তাপ ধারণ ক্ষমতা সি সমান সমান হচ্ছে তাপ বাই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ইনটু মোল সংখ্যা, এটা হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা। এখন মোলার তাপ ধারণ ক্ষমতা আমরা দুই ভাবে হিসাব করি। যদি চাপটা স্থির থাকে তখন আমরা সেই মোলার তাপ ধারণ ক্ষমতাকে বলি সিপি, যদি আয়তনটা স্থির থাকে তখন আমরা সেই মোলার তাপ ধারণ ক্ষমতাকে বলি সিভি, তখন আমরা সেই মোলার তাপ ধারণ ক্ষমতাকে সিভি বলি। কেমন? এবং আমরা যদি 1 মোল গ্যাসের জন্য হিসাব করি তাহলে এনার মান দুইটার মধ্যে হয়ে যাবে 1। তাহলে আমরা যদি এই দুই ফর্মুলাতে এনার মান 1 বসায় দেই তখন আমার এইখানে আমি তাপটাকে বলতে পারবো তাপের পরিবর্তন, এবং দেখো তখন আমি এখান থেকে লিখতে পারবো ডি কিউ সমান সমান সিপি ডিটি, আর এখান থেকে লিখতে পারবো ডি কিউ সমান সমান সিভিডিটি। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি সেকেন্ড লাইনটা কখন বললাম? স্থির আয়তনে হবে, স্থির আয়তনে। তুমি চিন্তা করো, আয়তন যদি স্থির থাকে তখন সেখানে ডিভি এর মান কত হবে? 0। ডিভি এর মান যদি 0 হয় পিডিভিও 0, তার মানে ডিডাব্লিউ পুরোটাই 0। তার মানে তখন ডি কিউ সমান সমান হবে ডি ইউ।
আর আমরা মাত্র বললাম ডি কিউ সমান সমান হচ্ছে সিভিডিটি। তাহলে আমি বলতে পারি যে আয়তন যখন স্থির থাকে তখন ডি ইউ এর ভ্যালুই হয় সিভিডিটি। দেখো, যে কোনো একটা গ্যাসের জন্য সিভি যেহেতু কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারি ডি ইউ ইজ প্রপোর্শনাল টু ডিটি। তার মানে কি দাঁড়াইলো, স্থির আয়তনে বা সময়তন প্রক্রিয়াতে তুমি কতটুকু তোমার ভিতরে অভ্যন্তরীণ শক্তি জমবে, যতটুকু তাপ তুমি দিবা পুরোটাই তার মধ্যে অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমবে, কারণ সে কোনো কাজই করতেছে না, তাই যতটুকু তাপ দিবে পুরোটাই সে জমায় ফেলবে নিজের মধ্যে। এবং সেটার পরিমাণ কত হবে, সিভিডিটি। এবং সেই অভ্যন্তরীণ শক্তি কার সমানুপাতিক, তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে, তাপমাত্রা যদি কমে অভ্যন্তরীণ শক্তিও কমবে। এইটা আবিষ্কার করছিলেন বিজ্ঞানী জুল। উনি এই পুরা জিনিসটাকে নাম দিলেন মেয়ারের প্রকল্প। তো মেয়ারের প্রকল্পে কি বলে, মেয়ারের প্রকল্পে বলে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অভ্যন্তরীণ শক্তি চাপ বা আয়তনের উপর ডিপেন্ড করে না। কারণ ডি ইউর যে ফর্মুলাটা আমরা পাইলাম সেটা হচ্ছে সিভিডিটি। কথা বোঝা যাচ্ছে আমি কি বলছি? তাহলে এতটুকু জিনিসপত্র একটু মাথায় রাখবা, এটা একটু পরে কাজে লাগবে। অভ্যন্তরীণ শক্তি নিয়ে এতটুকুই লাগলো যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ড করে, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এইখানে তোমার যান্ত্রিক সমতার সংজ্ঞা দেয়া আছে, এটা খুবই সোজা। এটার ভ্যালুটা লাগে 4.2 জুল পার ক্যালোরি, আর সাথে তোমার একটা মান লাগে, সেটা হচ্ছে তোমার কোথায় লিখে দিব, এইখানে আমি তোমার জন্য একটু লিখে দিই, সেটা হচ্ছে 5 ক্যালোরি সমান সমান কত জুল। 5 ক্যালোরি সমান সমান কত জুল। ভালো করে খেয়াল করো, আমাদের এইখানে যেহেতু এই যান্ত্রিক সমতার মান দেয়া আছে 4.2 জুল পার ক্যালোরি, এই কথার মানে বোঝাচ্ছে প্রতি ক্যালোরিতে কত জুল, এটা আসলে 4.2 জুল, এটাই বোঝাচ্ছে। তাহলে আমার প্রশ্ন যেহেতু আসছে 5 ক্যালোরিতে কত জুল, আমি বলবো 1 ক্যালোরিতে যেহেতু 4.2 জুল, তাহলে 5 ক্যালোরিতে হবে 4.2 ইন্টু 5, তার মানে চার চার পাঁচে 20, 5 দোকানে 10, মানে হচ্ছে 1, তার মানে 21, 21 এত জুল। এটা যেমন সত্যি, আবার আমাদের বইয়ের অন্যান্য জায়গাতে 1 ক্যালোরি সমান সমান 4.18 জুল দেয়া আছে। তাহলে এই হিসেবে 5 ক্যালোরির মান হবে 5 × 4.18, তার মানে আমি যখন গুণ দিব এটা হবে 20.9 জুল। এখন তোমার পরীক্ষায় অপশনে 21 দিয়ে যদি অপশন থাকে, তাহলে 20.9 অপশনে থাকবে না। যদি 20.9 অপশনে থাকে তখন 21 থাকবে না, থাকবে হয়তো 20.9, হয়তো 19.9, 18.9 এরকম থাকবে। তো তুমি খেয়াল করবা যে পরীক্ষায় আসলে অপশনটা কিভাবে আছে, এটা খেয়াল করে নিবা। কারণ আমার 4.2 দিয়ে গুণ দিয়েও একটা উত্তর আসতে পারে, অথবা 4.1 এর দিয়ে গুণ দিয়ে উত্তর আসতে পারে। কেমন? তো এটা খেয়াল রাখবা আর কি, এটা যেন প্যাচ যেন না লাগে। এইবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য। এখানে আমি তোমাকে অলরেডি একটা জিনিস বলে দিছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটা ঝামেলা আছে, একটা ফল্ট আছে। ফল্ট কি? সে মানে এটা বলতেছেন যতটুকু তাপ দিবা তার কোনো কিছু নষ্ট হবে না, সে বলে দিচ্ছে। তার বলতেছে কিছু অংশ তুমি কাজ করবা আর বাকি অংশ তুমি জমায় রাখবা। কেমন? তাহলে এইটাতে আমরা যেটা করতেছি, আমরা যতটুকু তাপ দিচ্ছি পুরাটাকেই আমরা কোনো না কোনো ভাবে কাজে লাগাচ্ছি, তার মানে কোনো শক্তি এখানে নষ্ট হচ্ছে না। তো শক্তি সংরক্ষণ সূত্রের মতো এটা কাজ করতেছে আর কি। কেমন? এইখানে এটা তাপ যতটুকু দিবা সেখান থেকে কিছু অংশ কাজ হবে, এটা সে বলতেছে, বাট এটা বলতেছে না কতটুকু কাজ হবে, এটা সে বলে দিচ্ছে না কিন্তু। কারণ তুমি, সে বলতেছে কি কিছু অংশ কাজে রূপান্তর করবা, বাকি অংশ তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা থাকবে। কতটুকু কাজে পরিণত হবে এটা সে বলতেছে না। তো এটা কিন্তু তার একটা সীমাবদ্ধতা। দেখো সীমাবদ্ধতাটা এই যে এখানে দেখো লেখা আছে যে কোন সিস্টেমে প্রযুক্ত তাপের কিছু অংশ কাজে পরিণত হয়, কিন্তু পুরাটাই পরিণত হবে কিনা এটা সে বলতে পারে না। প্লাস তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এটা ডিফাইন করা নাই যে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে, যেটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে ডিফাইন করা ছিল, প্রথম সূত্রে ডিফাইন করা নাই যে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে। সে শুধু এটাই বলছে যা তাপ দিব তার কিছু জমাবে আর কিছু কাজ করবে, শেষ। তার মানে দেখো 3 নাম্বারের 1 নাম্বার দেখো এখান থেকে হয়ে যায় যে আমার উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে প্রবাহিত হয় সবসময়, শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে কখনোই যেতে পারে না, কম তাপমাত্রা থেকে কখনো বেশি তাপমাত্রা যেতে পারে না। বাট এই কথাটা তাপগতিবিদ্যার বলেই নেই, এই জিনিস নিয়ে আলোচনাই করে নাই। সো এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা। আর দেখো 3 নম্বরে লেখা আছে যে তাপ প্রবাহের দিক সম্পর্কে সে কোনো ধারণা দেয় না, কোন দিক থেকে কোন দিকে যাবে। কেমন? আচ্ছা, এইটাকে আসলে মডিফাই করে পরে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বানাইছি। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে যে জিনিসটা আমি একটু আগে বললাম যে সিস্টেম আর পরিবেশ,
সিস্টেম আর পরিবেশ থেকে বেশ কিছু শর্ত আমাদের বইতে দেওয়া আছে যে কখন সিস্টেম কাজ করলে ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে, পরিবেশ কাজ করলে ধনাত্মক ঋণাত্মক কখন হবে, এই জিনিসপত্রগুলো এখানে বলা আছে। এটাকে আমি দেখো সামারি করে এই পাতায় নিয়েছি। তো এইখানে দেখো যে আমার সিস্টেমে তাপ সরবরাহ করা হলে তাকে কি আমরা ধনাত্মক ঘটনা বলবো না ঋণাত্মক ঘটনা বলবো, এই ব্যাপারে দেখো এখানে কিছু কথাবার্তা আমি লিখে দিচ্ছি। এগুলো সহজে মনে রাখার উপায় হচ্ছে আমরা সবসময় সিস্টেমের ব্যাপারে পক্ষপাতী থাকবো, মানে আমরা সিস্টেমকে প্রাধান্য দিব। সিস্টেমকে তুমি গভর্নমেন্টের মতো চিন্তা করতে পারো। সিস্টেম যা যা করবে সবই ধনাত্মক, সিস্টেমের যা যা পজিটিভ সবই ধনাত্মক, সিস্টেমের যা যা নেগেটিভ সবই খারাপ। সিস্টেমের ওপর যদি কোনো কিছু করা হয় এটাও খারাপ, এটাও নেগেটিভ। কথা হচ্ছে সিস্টেম মনে করো তাপ হারাচ্ছে, এটাকে আমি কি ঘটনা বলবো? নেগেটিভ ঘটনা বলবো। দেখো সিস্টেম তাপ হারাচ্ছে, নেগেটিভ ঘটনা। কথা হচ্ছে সিস্টেম যখন তাপ হারাবে এই তাপটা কই যাবে? পরিবেশে যাবে। তাহলে সিস্টেম তাপ হারাচ্ছে এটা যেমন নেগেটিভ, তাহলে পরিবেশ তাপ পাচ্ছে এটাও আসলে নেগেটিভ ঘটনাই, কারণ দুইটা একই ঘটনা। তাইলে পরিবেশের জন্য যা যা পজিটিভ তা আসলে নেগেটিভ হয়ে দাঁড়াচ্ছে, কারণ পরিবেশের জন্য যখন পজিটিভ হবে এটা সিস্টেমের জন্য নেগেটিভই হবে। তো আমরা যেহেতু সিস্টেম টার্গেট করে চিন্তা করতেছি, তাহলে সিস্টেমের জন্য যা যা নেগেটিভ সবই নেগেটিভ, পরিবেশের জন্য যা যা পজিটিভ এগুলোও নেগেটিভ। তাহলে পরিবেশের জন্য যা যা নেগেটিভ এগুলো আসলে পজিটিভ। কেন? কারণ পরিবেশের জন্য নেগেটিভ মানে সিস্টেমের জন্য পজিটিভ, তাহলে অবশ্যই এটা পজিটিভ ঘটনাই হবে। দেখো তাহলে আমি বললাম সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়েছে, তার মানে সিস্টেমের উপর হয়েছে, তাহলে সিস্টেম নিজে করে নাই, তাহলে এটা কে করছে? পরিবেশ করছে। পরিবেশ কেন করবে? পরিবেশের এত ক্ষমতা কোত্থেকে আসলো? এটা নেগেটিভ ঘটনা। ব্যাপারটা এরকম আর। তাহলে যদি বলি পরিবেশের উপর কাজ সম্পাদন করা হয়েছে, তাহলে এটা তো পরিবেশ নিজে করে নাই, এটা কে করছে? এটা সিস্টেম করছে। তাহলে এটা অবশ্যই ভালো ঘটনা, সিস্টেম যা করবে সবই পজিটিভ। তাহলে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হইলে এটা বলা যা কথা, অথবা পরিবেশের উপর কাজ সম্পাদিত হয়েছে এটা বলা তাই কথা, দুইটাই পজিটিভ ঘটনা। ঠিক আছে? তাহলে আমি যদি বলি পরিবেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, বলো তো এটা পজিটিভ নাকি নেগেটিভ? পরিবেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ, দুজনের উত্তর সঠিক। এটা কি ঘটনা? পজিটিভ ঘটনা। আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার যা যা বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো আসলে আমার মানে এখান থেকে ইকুয়েশন জেনারেট করছে, আমার এগুলো আসলে ওইভাবে পড়ার বা মুখস্থ করার কোনো কিছু নাই। আমার এখান থেকে লাগবে হচ্ছে এই টোটাল যে পড়াটা আছে এখান থেকে লাগবে হচ্ছে আমার এই 4 লাইন, যে জানার বিষয় এই 4 লাইন। দেখো এই 4 লাইনের মধ্যে কয়টা লাইন আমি তোমাকে অলরেডি পড়াই দিছি, ভালো করে খেয়াল করো। সমচাপ প্রক্রিয়ায় ডিডব্লিউ সমান সমান পিডিভি, এটা আমরা অলরেডি পড়ছি। সমআয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য হয়, কাজের মান শূন্য, এটা আমরা পড়ছি। এটা পড়ি নাই। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান, এটা আমরা পড়ছি কিন্তু পুরোটা পড়ি নাই। তুমি দেখো সমষ্ণ প্রক্রিয়া মানে কি? তাপমাত্রা স্থির, তার মানে ডিটি এর মান শূন্য। তোমার কি মনে আছে ডিইউ সমান সমান হচ্ছে সিভিডিটি? তাহলে ডিটি এর মান যদি শূন্য হয় অবশ্যই ডিইউ এর মান শূন্য। তার মানে তখন আমার ডিডব্লিউ সমান সমান যে আমার ডি ডাব্লিউ প্লাস ডিইউ সমান সমান যে ডি কিউ, আমার ডিইউ তো শূন্য, তার মানে ডি কিউ সমান সমান আসলে ডিডব্লিউ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যেই পরিমাণ তাপ দিবা তার পুরাটাই কিসে কনভার্ট হবে? কাজে কনভার্ট হবে। তার মানে এটা কাইন্ড অফ 100% কর্মদক্ষতা লাগতেছে না? যতটুকু তাপ দিব ততটুকুই তোমার কাজে পরিণত হবে, এরকমই তো লাগতেছে। আচ্ছা এবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় এটা সমান সমান এইটা, এটা কিভাবে আসলো? আমরা জানি রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে কিউ এর কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডি কিউ এর মান শূন্য। তাহলে আমার ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ প্লাস ডি ইউ, এখান থেকে আমি বলতে পারি ডি ডাব্লিউ সমান সমান মাইনাস ডি ইউ, অথবা ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ, যে কোনো একটাই বলা যায়। তো এখানে একটা একটা জিনিসপত্র কিন্তু আমাদের মাথায় আসে, দেখো ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ, এই কথাটা থেকে একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি আমি কারো আয়তন সম্প্রসারণ করি তার মানে ধনাত্মক কাজ হয়েছে। যেহেতু ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ, তার মানে ডি ইউটা তখন নেগেটিভ হবে। যদি আমি রুদ্ধতাপ প্রক্রিয়া যদি আয়তন বাড়াই ডি ইউ নেগেটিভ হবে, মানে ডি ইউ কমবে। আর ডি ইউ কমা মানে অবশ্যই অবশ্যই টি ও কমবে। তার মানে কি দাঁড়াইলো? কার্নোট ইঞ্জিনে যে আমরা রুদ্ধতাপ প্রসারণ করি, রুদ্ধতাপ প্রসারণে যেহেতু আয়তন বাড়তেছে অবশ্যই তার অভ্যন্তরীণ শক্তি কমতেছে, তার মানে তার তাপমাত্রা কমতেছে। তাহলে রুদ্ধতাপ প্রসারণে বস্তু শীতল হয়। কি হয়? শীতল হয়। আবার কার্নোট ইঞ্জিনে দেখবা রুদ্ধতাপ সংকোচনও কিন্তু আছে। সংকোচন মানে কি? অবশ্যই আয়তন কমবে। আর আয়তন কমবে মানে কি? তোমার কাজের পরিমাণ নেগেটিভ হবে।
তুমি খেয়াল করো, আমি বলছি ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ যদি নিজেই নেগেটিভ হয়, ধরো ডিডাব্লিউ এর মান হচ্ছে -10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? তখন ডিইউ এর মান হবে +10, তার মানে তখন ডিইউটা পজিটিভ। যে ডিইউ বাড়তেছে মানে কি? অবশ্যই ইউ বাড়তেছে মানে কি টিও বাড়তেছে। তার মানে রুদ্ধতাপ সংকোচনে বস্তু গরম হবে। বলো এটা বুঝছো কিনা? এটা কি বোঝা যাচ্ছে আমার কথাটা? ক্লিয়ার। এইবার দেখো, কোন সংস্থা, সংস্থা মানে সিস্টেম, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করছে, তাহলে পরিবেশ তাপ হারাইছে, সিস্টেম খাইছে, সিস্টেমের নিজের বাড়ছে, তার মানে এটা পজিটিভ। তাহলে ডি কিউ এর মান আমি লিখবো +800। খেয়াল করো, যদি এটা হইতো যে কোন সংস্থা পরিবেশে 800 জুল তাপ হারাইছে, তখন কিন্তু আমি -800 লিখতাম, কেমন? এবং এর অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পেল, যেহেতু অন্তঃস্থ শক্তি তার বাড়ছে, এটা অবশ্যই একটা ধনাত্মক ঘটনা। যদি বলতো পরিবেশেরও অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পাইছে, তাহলে আমি বলতাম আরে এটা তো -500। বোঝা যাচ্ছে? তাহলে আমার এটা ডি ইউ সমান সমান হচ্ছে +500। বলছে সংস্থা কর্তৃকৃত কাজ, মানে সিস্টেমের কাজ জানতে চাইছে, তাহলে একটা ধনাত্মক কাজের মান জানতে চাইছে, জানতে চাইছে। তাহলে আমার ডি ডাব্লিউ সমান সমান হচ্ছে ডি কিউ মাইনাস ডি ইউ, সবই যেহেতু প্লাস, বসাইলে ফর্মুলা আগের মতোই থাকবে, 800 - 500 হবে, তাহলে +300 হয়েছে। উত্তর হচ্ছে +300। কথা হচ্ছে যদি এমন হইতো যে 800 জুল তাপ শোষণ করছে এবং অন্তঃস্থ শক্তি বাড়ছে মনে করো 900 জুল, এরকম যদি হইতো 800 জুল তাপ শোষণ করছে, অন্তঃস্থ শক্তি 900 জুল বাড়ছে, তাহলে কি হইতো? তাহলে আমি এখানে 800 লিখতাম, বিয়োগ 900 লিখতাম, আমার হইতো -100। -100 মানে কি? তার মানে সিস্টেম কর্তৃকৃত কাজ নেগেটিভ, মানে সিস্টেম নিজে কোনো কাজ করে নাই, সিস্টেমের উপর তালে কাজ করা হয়েছে। তার মানে পরিবেশ কাজ করছে আসলে 100 জুল। বুঝতে পারছো আমার কথাটা? এইখানে হচ্ছে প্লাস মাইনাসটা কাজে লাগবে। এবার তাপীয় সিস্টেম 3 প্রকার: উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। কোন একটা সিস্টেম, মনে করো তুমি কথার কথা, তুমি একটা পাতিলের মধ্যে পানি নিয়ে গরম করতেছো। এখন পাতিলের গা ধরলে তুমি টের পাবা কিন্তু পাতিল গরম, তার মানে এই সিস্টেম থেকে তাপ বাইরে আসতেছে। আবার তুমি যদি গরম করা পাতিল লাগে ওইভাবে রেখে দাও, চুলা বন্ধ করে দাও, একটু পরে কিন্তু পাতিলটা ঠান্ডা হয়ে যাবে। তার মানে বাইরে এই সিস্টেম থেকে তাপ যেমন বাইরে আসতেছে, বাইরে থেকেও কিন্তু তাপ এই সিস্টেমের ভিতর ঢুকতেছে। তাইলে তাপ শক্তি এই সিস্টেম আদান প্রদান করতেছে। পাশাপাশি তুমি যদি ওই পাতিলের ঢাকনা খোলা রাখো, তাহলে পাতিল থেকে কিন্তু পানিও বাষ্প হয়ে বাইরে আসবে। পানি কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে ভরলা বস্তু, তো এটা যখন বাষ্প হচ্ছে সে তখন কিন্তু কিছু ভর হারাচ্ছে, তাহলে এই ভরটা আসলে বাইরে চলে আসতেছে। ঠিক আছে, এই ভরটা বাইরে চলে আসছে, তার মানে এই সিস্টেমটা তাপ এবং মানে শক্তি এবং ভর দুইটা আদান প্রদান করতে পারতেছে। আবার আমি যদি ঢাকনাটা বন্ধ করে দিই, তাহলে পানি কিন্তু বাইরে আসতে পারবে না বাষ্প হয়ে। তার মানে এখন কিন্তু এই সিস্টেম থেকে শক্তিটা বাইরে আসবে ওই পাত্রের গা হয়ে, কিন্তু পানিটা কিন্তু আর বাষ্প হয়ে বাইরে আসতে পারতেছে না। আর যদি আমি টোটাল জিনিসটাকেই ধরো, পানিটাকে আমি বের করে একটা ফ্লাস্কের মধ্যে ঢুকাই দিলাম, যে ফ্লাস্কে ধরো 12 ঘন্টা পানি গরম থাকে, হ্যাঁ, ওই ফ্লাস্কটা এত ভালোভাবে ইনসুলেট করা যে ফ্লাস্কের গায়ে ধরলে তুমি টের পাবে না ভিতরে গরম পানি নাকি ঠান্ডা পানি, কারণ ফ্লাস্কের গা থেকে আসলে গরমটা বাইরে বের হচ্ছেই না, এই জন্যই তো 12 ঘন্টা পর্যন্ত গরম থাকছে। তাহলে ওটাও একটা সিস্টেম। তাহলে আমরা 3 ধরনের সিস্টেমের ব্যাখ্যা দিলাম। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, যেখানে ঢাকনা খোলা পাতিল ছিল, গরম করতেছিলাম। আরেকটা হচ্ছে ঢাকনা দেয়া পাতিল ছিল, গরম করতেছিলাম, ওটা হচ্ছে আরেকটা সিস্টেম, এটাকে আমরা বলি তোমার বদ্ধ সিস্টেম। আর যখন আমরা পানির ফ্লাস্কের মধ্যে গরম পানি ঢুকা রাখতেছি, তখন সেটাকে আমরা বলি বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে বিচ্ছিন্ন সিস্টেমে ভর শক্তি কোনোটাই তোমার হচ্ছে বিনিময় হবে না। উন্মুক্ত সিস্টেমে সবই বিনিময় হবে, বদ্ধ সিস্টেমে একটা হবে আরেকটা হবে না। তো এইখানে একটু মনে রাখার ক্ষেত্রে কনফিউশন হয় যে কোনটা হবে কোনটা হবে না। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো বশ, বতে বদ্ধ, সতে শক্তি, মানে বদ্ধতে শুধু শক্তি বিনিময় হয়। ভুলে গেলেও তুমি চাইলে এই পানি গরম করতেছো হাড়ির মধ্যে, তুমি চাইলে এটা দিয়ে মনে করতে পারবা উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। কেমন? এটা গেল। এইবার ওই যে বলছিলাম কিউপিটিভি, 4 ধরনের তাপগতীয় পরিবর্তন আছে কিউপিটিভি: সমষ্ণ, রুদ্ধতাপীয়, সম-আয়তন, সমচাপ। তাহলে এইখানে ভাইয়া একটু আলাদা করে একটু তোমাকে বলে দেই, আরেকবার মনে করাই দেই। সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু ডিটি শূন্য, টি এর কোনো চেঞ্জ নাই, তার মানে ডি ইউ শূন্য, এটারও কোনো চেঞ্জ নাই। বোঝা যাচ্ছে তো? চেঞ্জ নাই, এই দুটো চেঞ্জ নাই। তার মানে আমি আমার তখন ফর্মুলাটা হয়ে যাবে ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ সমান সমান পিটিভি, যেটা অ্যাকচুয়ালি কি রিয়েল লাইফে অসম্ভব। এই জন্য এটাকে সম্ভব করার জন্য আমার সমস্ত প্রক্রিয়াগুলো সবসময় ধীরে ধীরে ঘটাইতে হয়, খুবই স্লোলি ঘটাইতে হয়, যেন আমি সম্ভবের কাছাকাছি যেতে পারি। যেমন আদর্শ গ্যাস এবং গ্যাসের বুদ্বুদ চ্যাপ্টারে পড়ছিলাম, একটা বাবল হ্রদের তলদেশ থেকে উপরে উঠে আসবে, সমস্ত প্রক্রিয়া উঠে আসে ওইটা।
সমষ্ণ প্রক্রিয়া উঠে আসে। তার মানে উপর নিচ থেকে উপরে উঠে আসলে সে ধীরে 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 সময় নিয়ে উঠে আসে। তো সমষ্ণ প্রক্রিয়া অলওয়েজ একটা স্লো প্রসেস হয়। দ্রুততাপ পরিবর্তনে কি শূন্য? ডি কিউ শূন্য। আমরা চ্যাপ্টারের শেষে গিয়ে পড়বো ডিএস সমান সমান হচ্ছে ডি কিউ বাই টি। তাহলে যেখানে ডি কিউ শূন্য সেখানে ডিএস ও শূন্য। ডিএস মানে কি? এন্ট্রপির পরিবর্তন। তাহলে দ্রুততাপের প্রক্রিয়ায় তোমার ডি কিউ শূন্য, তাপের কোনো চেঞ্জ হয় না এবং এটা এন্ট্রপিরও কোনো চেঞ্জ হয় না। কেমন? এন্ট্রপির ব্যাপারে আমরা ডিটেল পরে পড়বো। এবং যেহেতু ডি কিউ শূন্য, তার মানে ডি ডাব্লিউ প্লাস ডি ইউ এটা সমান সমান শূন্য। তার মানে ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ, যেটা আমরা কারেন্ট ইঞ্জিন দিয়ে একটু আগে ব্যাখ্যা করলাম। গেল। সমআয়তন প্রক্রিয়ায় এটা শুধু ডি ডাব্লিউ শূন্য, তার মানে এটা তোমার হচ্ছে ডিভিও শূন্য। এই জন্য তো ডিডাব্লিউ শূন্য, তাই না? কাজ হবে না। তার মানে তখন ডি কিউ সমান সমান হবে ডিইউ। একটা আইসা সিস্টেম যা তাপ দিচ্ছে সব খায়া বাসায় বসে দিচ্ছে, কাম কাজ করতেছে না। আর সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে ডিপি শূন্য। কি শূন্য? ডিপি শূন্য, চাপের কোনো আদান প্রদান হবে না সমচাপ প্রক্রিয়ায়। সমচাপ প্রক্রিয়ার জন্য আমার ডিডাব্লিউ সমান সমান হবে পিডিবি। এতটুকুই আমাদের বইতে বলা আছে। ঠিক আছে, এটা গেল। এইবার দেখো যে এতক্ষণ ধরে যেগুলো বললাম এগুলো এখানে বলা আছে, সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই, এটা কাজও স্থির থাকে, কাজও হয় না আর কি। কেমন? এটা গেল। এইবার সমষ্ণ পরিবর্তনের শর্ত সমূহ আমাদের বইতে দেয়া আছে এবং সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য আমাদের বইতে দেয়া আছে। আবার আমাদের বইতে রুদ্ধতাপ পরিবর্তনের শর্ত সমূহ দেয়া আছে এবং রুদ্ধতাপ পরিবর্তনের বৈশিষ্ট্য দেয়া আছে। তো রুদ্ধতাপ আর সমষ্ণ পরস্পর বিপরীত বলে আমরা রুদ্ধতাপটা পড়বো, আমাদের সমষ্ণ পড়া হয়ে যাবে। তো আমরা সমস্যাটা বাদ দিলাম, আমরা রুদ্ধতাপ পড়বো। রুদ্ধতাপের শর্ত সমূহ যে তিনটা আছে দেখো, এই তিনটা আবার তোমার রুদ্ধতাপের বৈশিষ্ট্যের 3, 4, 5। দেখো, খুবই দ্রুত প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া, কুপরিবাহী পাত্রে রাখতে হবে, চতুর্পাশের তাপগ্রাহিতা কম হতে হবে। কুপরিবাহী তাপগ্রাহিতা কম হতে হবে। তো আমরা বৈশিষ্ট্যগুলো পড়লে আসলে আমাদের শর্তগুলো পড়া হয়ে যাচ্ছে, কেমন? আচ্ছা, তা আমরা রুদ্ধতাপের পরিবর্তনের সমস্ত বৈশিষ্ট্য ক দিয়ে মনে রাখবো? অতি দ্রুত প্রক্রিয়া, দ্রুতকে আমরা মনে রাখবো কুইক। কুপরিবাহী, নিম্ন মানে কম। আর রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ হতে অধিক খাড়া, আমরা এটাকে মনে রাখবো কম ঢালু। এটা আমাদের ক দিয়ে মনে থাকবে। আর রুদ্ধতাপের সমস্ত ইকুয়েশনে তো গামা থাকে, এটা আমরা জানি। তো এটা আলাদা করে মনে রাখার কিছু নাই। আর রুদ্ধতাপে তোমার যেহেতু তাপ স্থির থাকে, অবশ্যই তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে। আর সমষ্ণতে নাম শুনে বলছে যে তাপমাত্রা স্থির থাকবে, তাহলে তাপের পরিবর্তন হবে। কেমন? তাহলে রুদ্ধতাপ পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো আমরা যখন পারবো তখন আমরা এটাকে উল্টাই দিলে সমষ্ণের বৈশিষ্ট্যগুলো আমরা পারবো। কিরকম? আমরা সমষ্ণের জন্য বলবো যে আহ এখানে কি লেখা আছে, মোট তাপের পরিমাণ স্থির রেখে চাপ এবং আয়তনের পরিবর্তনকে রুদ্ধতাপ পরিবর্তন বলে। তখন আমরা বলবো তাপমাত্রার পরিমাণ স্থির রেখে চাপ এবং আয়তনের পরিবর্তনকে সমস্ত পরিবর্তন বলে। পরিবর্তনটি, এই পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন ঘটে, আমরা তখন বলবো এই পরিবর্তনে তাপের পরিবর্তন ঘটে সমষ্ণের জন্য। এটি একটি অতি দ্রুত প্রক্রিয়া, আমরা বলবো সমষ্ণ একটি ধীর প্রক্রিয়া। এই পরিবর্তনে পাত্রটি তাপ কুপরিবাহী হওয়া প্রয়োজন, আমরা এখানে বলবো এটা তাপগ্রাহিতা বেশি থাকবে এবং সুপরিবাহী হইতে হবে। আর পিভি সমান সমান কনস্ট্যান্ট হবে, এখানে পিভি টু দি পাওয়ার গামা থাকবে না। আর অধিক খাড়ার জায়গায় তখন আসবে কম খাড়া বা অধিক ঢালু, এরকম আসবে আর কি। মানে সোজা বাংলায় সমষ্ণর গ্রাফটা হবে দেখতে এই রকম, সমষ্ণর গ্রাফ হবে দেখতে এই রকম, আর রুদ্ধতাপের গ্রাফ হবে দেখতে এই রকম, মানে বেশি খাড়া হবে আর কি। সমষ্ণর গ্রাফটা ঢালু হবে একটু বেশি, কেমন? আচ্ছা, এইবার মোলার আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা। আমরা অলরেডি তাপ ধারণ ক্ষমতার জন্য এই ইকুয়েশনটা আমরা দেখছি এবং তারপরে আমরা এইটা দেখছি এবং আমরা এন এর মান 1 বসাইছি। তফাৎ একটাই, আমরা ডেল কিউ না লিখে আমরা ডি কিউ লিখছি, ডিটি লিখছি। এতটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নাই। তো এই যে এই ইকুয়েশন আমরা এই দুটো অলরেডি পড়ছি। তো এখানে একটা জিনিস বাড়তি লাগবে, দেখো পরীক্ষায় দেখা গেছে যে সিপি এর মান সিভি অপেক্ষা বড় হয়। কেন বড়? এটা কিন্তু আমরা ইকুয়েশন থেকে বলতে পারি সিপি মাইনাস সিভি সমান সমান আর। স্বাভাবিকভাবেই সিভি এর চাইতে অবশ্যই সিপি বড়। মৌমিতা কি বলতে পারো অ্যাকচুয়ালি কেন সিপি বড়? ইকুয়েশন থেকে তো আমরা বুঝতেছি সিপি বড়, এটা বোঝা যাচ্ছে। কেন সিপিটা আসলে বড় হয়, কারণটা কি? আমি বলে দিচ্ছি, দেখো যখন তুমি সিভি চিন্তা করতেছো তখন তুমি যে তাপটা দিচ্ছ এই তাপ শুধুমাত্র অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাইতে কাজে লাগতেছে। এই তাপ ওই গ্যাসের আয়তন বাড়াইতে কোনো কাজে লাগতেছে না, কারণ এখানে স্থির আয়তনে কোনো কাজ হচ্ছে না।
তাই না? তার মানে এখানে ডি কিউ এর মান শুধু ডিডব্লিউ। আর যখন তুমি স্থির চাপ বলতেছো মানে সিপি বলতেছো, তখন যে ডি কিউটা, এটা শুধু তার ডি ইউ চেঞ্জ করে না, এটা তার ডি ডাব্লিউ চেঞ্জ করে। মানে তাকে শুধু তার আয়তনটাকেই, সরি, তার অভ্যন্তরীণ শক্তি শুধু বাড়াচ্ছে না, তাকে আয়তন সম্প্রসারণ করে তার উপর কাজও করতেছে। তার মানে আগের ডি কিউর তুলনায় এই ডি কিউ বড়। তার মানে আমি যখন সিভি হিসাব করি, তখন যে আমি সিভি সমান সমান ডি কিউ বাই ডিটি বলি, এইটার তুলনায় আমি যখন সিপি হিসাব করব, এখানে ডি কিউ বাই ডিটি কিন্তু অবশ্যই কি হবে, বড় হবে। এই জন্য আমার সিপি বড় হয় সিবি অপেক্ষা। কারণ সিপি দুইটা কাজ করে, সিপি এর সময় তাপটা দুইটা কাজ করে, একটা হচ্ছে আয়তন বাড়ায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তিও বাড়ায়। আর সিবি এর সময় তাপটা একটা কাজ করে, শুধু অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, আর কোনো কিছু বাড়ায় না। এখান থেকেই আসলে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, আর এর ডিফারেন্স। যাই হোক, আর এর আমরা প্রমাণে যাচ্ছি না, আমরা গামার মানের ভিন্নতা এবং গুরুত্ব নিয়ে কথা বলবো। গামার মান আমাদের বইতে যে ভ্যালুগুলা দেওয়া আছে, এগুলাকে আমি এক পাতায় যদি আনি তো দেখতে এরকম লাগে। আমি অলরেডি তরঙ্গ চ্যাপ্টারে এই গামার মান থেকে কিভাবে সিপিসিবি বের করা যায় এটা টেকনিক্যাল শিখাইছি। এটা কি তোমার মনে আছে 1.67 কে ভাইয়া কত লিখতে বলছিলাম? এটা কি মনে আছে? 1.67 কে আমরা 5/3 লিখতে বলছিলাম। এখন কথা হচ্ছে গামা সমান সমান কি, সিপি বাই সিভি। তার মানে 1.67 এটার জন্য যে সিপি বাই সিভি পড়তেছো 5/3, বোঝাই যাচ্ছে সিপি 5 বরাবর টার্গেট করতেছে, সিভি 3 বরাবর টার্গেট করতেছে। তো সিপি এর ভ্যালুটা 5 আর রিলেটেড কিছু একটা হবে, আর সিভি এর ভ্যালুটা 3 আর রিলেটেড কিছু একটা হবে। আর রিলেটেড কেন? কারণ অবশ্যই এদের বিয়োগ ফল আর হইতে হবে। তো এই জন্য এই ভ্যালুগুলা অবশ্যই আর এর সাথে গুণাকারে থাকতে হবে। কথা হচ্ছে যে 5 আর 3 এর মধ্যবর্তী বিয়োগ ফল তো আর না, 2 আর। আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ওপরে একটা 2 নিচে একটা 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি। ভাগ করলে সিপি এর ভ্যালুটা আসলো 5r/2, সিভি এর ভ্যালু আসলো 3r/2, যেখানে 5r/2 থেকে 3r/2 বিয়োগ করলে আর বের হয়। আমার মূল টার্গেট হচ্ছে এই 1.67 কে একটা অনুপাত আকারে লেখা, লিখলাম 5/3। তারপরে দেখবো এদের মধ্যে কোনটা উপরে আছে ওইটাকে আমরা সিপির সাথে লাগাই দিব, যেটা নিচে আছে সেটাকে আমরা সিবির সাথে লাগাই দিব। এরপরে আমরা তার সাথে একটা আর গুণ করে দিব, তা আমার হয়েছিল 5r আর 3r। তারপরে আমি কত দিয়ে ভাগ করব সেটা আমি জাজ করব। কত দিয়ে ভাগ করব কেমনে বুঝবো? উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার মধ্যে গ্যাপ দেখবো, এই গ্যাপটা যত অত দিয়ে ভাগ করে দিব। তো একইভাবে 1.40 কে আমরা লিখতে পারি হচ্ছে 7/5, এটা মানে 1.4। তাহলে আমরা বলবো 7r হচ্ছে সিপি এর ভ্যালুতে চলে যাবে, 5r হচ্ছে সিভি এর ভ্যালুতে চলে আসবে। এরপরে দেখবো তলায় কিছু দিয়ে ভাগ করতে হবে কিনা। তো আমরা বলবো 7 আর 5 এর মধ্যে গ্যাপ হচ্ছে 2, তাহলে আমরা বলবো সিপি হচ্ছে 7r/2, সিবি হচ্ছে 5r/2। লাস্ট হচ্ছে 1.33, এটাকে আমরা লিখছিলাম 4/3। তার মানে দেখো এখানে উপরে নিচে আর বসাই দিলে আমার উত্তর মিলে যাবে, কারণ এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1। তো 1 দিয়ে ভাগ করার কিছু নাই, তাহলে 4r 3r। ঠিক আছে, এটা হচ্ছে গেল। তোমার এইখান থেকে তুমি দেখো একটা প্রশ্ন আছে, NH3 এর গামার মান কত? কত হচ্ছে NH3 কত পারমাণবিক গ্যাস? বহু পারমাণবিক গ্যাস। তাহলে ত্রিপারমাণবিক গ্যাসের জন্য আমরা যেটা শিখছিলাম 1.33, ওইটা আমার উত্তর হবে। এবং এটার জন্য সিপি/সিভি এর মান কত হবে? অবশ্যই 3r এবং 4r। সিপি/সিভি এর মান, এটা সিভি এটা সিপি। আচ্ছা ভালো কথা, এটা কিন্তু মেডিকেল স্টাইলেও চাইলে মুখস্থ করা যায়। একটা মানে বাংলা পদ্ধতি আছে, বাংলা পদ্ধতিটা কি জানো? সেটা হচ্ছে তুমি এইভাবে মনে রাখতে পারো যে 3 পারমাণবিকের জন্য আমার 3-এর জোড়া হচ্ছে উত্তর, 3 4। 3 পারমাণবিকের জন্য 3-এর জোড়া। 1 পারমাণবিকের জন্য এইভাবে মনে রাখো, দেখো 1 3 5। দেখছো 1 পারমাণবিকের জন্য 1 3 5 বাংলা পদ্ধতি। আর 2 পারমাণবিক এটা এখান থেকে টানবো 5 7। বুঝছো কথাটা? 1 পারমাণবিকের জন্য হচ্ছে 3 5, 2 পারমাণবিকের জন্য এটাই বাড়বে 5 7। আর বসাই দিব, আর বসাই দিব, আর বসাই দিব, আর বসাই দিব, আর এগুলাকে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। আর 3 পারমাণবিকের জন্য 3-এর জোড়া 3 4। এটা হচ্ছে বাংলা পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিতে আবার যে কোনো গামার ভ্যালু থেকে সিপি/সিভি বের করা যায় না। ধরো একটা মিশ্র গ্যাস আছে, মনে করো 2 পারমাণবিক আর 3 পারমাণবিকের মিশ্র গ্যাস, তার গামার মান মনে করো 9/7। তখন তুমি কিন্তু আর এই বাংলা পদ্ধতিতে সিপি/সিভি বের করতে পারবে না, বাট ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে বের করতে পারবা। তুমি তখন বলবা 9r আর 7r গ্যাপ হচ্ছে 2, তাই 9r/2 7r/2, তাহলে সিপি এর মান 9r/2, সিপি এর মান 7r/2। তো যে কোনো বানায়া দেয়া গামার ভ্যালু থেকে সিপি/সিভি বের করাটা ম্যাথমেটিক্যাল ওয়েতে অনেক ইজিয়ার। গেল। এইবার গামার গুরুত্ব। গামার গুরুত্ব মনে রাখার জন্য আমরা একটা শব্দ লিখবো, শব্দটা হচ্ছে আরস। আণবিক বিন্যাস,
রতে রুদ্ধতাপীয় এবং শতে হচ্ছে শব্দের বেগ নির্ণয়, শব্দের বেগ নির্ণয়। অলরেডি আমরা 1 নাম্বার আর 3 নাম্বারটা দেখছি যে রুদ্ধতাপের জন্য সবকিছুতে গামা লাগে, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, এটা আমরা দেখছি একটু আগে। তো আর ক নাম্বারটা আমরা দেখছি যে গামার মান হিসাব করে আমি বলতে পারি এটাকে 1 পারমাণবিক না দ্বিপারমাণবিক না ত্রিপারমাণবিক, মানে ওই গ্যাসের অণুর মধ্যে কয়টা পরমাণু আছে, তার মানে ওই গ্যাসের অণুটা দেখতে কেমন, তাহলে ওই গ্যাসের আণবিক বিন্যাস জানা যাবে, এটা তো স্বাভাবিক, অলরেডি আমরা এটা দেখছি। তাহলে আরস দিয়ে মনে রাখবো, সরেয়াতে আণবিক বিন্যাস, রতে রুদ্ধতাপ, আর স এটা নতুন, এটাতে দিয়ে শব্দের বেগ নির্ণয় করতে পারি আমরা। এটা তুমি জানো কেন শব্দের বেগ নির্ণয় করা যায়, মানে কেন এটার জন্য গামাটা জরুরি? কারণ শব্দ যখন বাতাসের মধ্য দিয়ে পৌঁছায়, শব্দ অনেক দ্রুত সংকোচন প্রসারণ করে, আর আমরা জানি দ্রুত মানেই হচ্ছে রুদ্ধতাপ। তার মানে শব্দ বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় রুদ্ধতাপ প্রক্রিয়া মেনটেইন করে তারপরে সে হচ্ছে বাতাসের মধ্য দিয়ে পাস করে, তার মানে শব্দের বেগের জন্য গামাটা তো লাগবেই। বোঝা যাচ্ছে? এটা গেল। এইবার অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা অলরেডি মেয়ারের প্রকল্প কিন্তু পড়ে ফেলছি। অভ্যন্তরীণ শক্তিতে লাগবে কিন্তু এইটাই, বাড়তি জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কোন কোন শক্তির যোগফল। আমরা জানি যে কোনো শক্তি মানে হচ্ছে দুইটা শক্তির যোগফল, গতি শক্তি আর বিভব শক্তি। দেখো গতি শক্তি এখানে আছে, আবার বিভব শক্তিও কিন্তু এখানে আছে, আছে কিন্তু। এখন সেটা বিভব শক্তিটা আসে এক জায়গা থেকে, গতি শক্তিটা আসে আরেক জায়গা থেকে। তো আমরা জাস্ট এই দুইটা শব্দের মধ্যে প্যাচ যেন না লেগে যায়, এই জন্য আমরা মনে রাখবো আতা, আতে আণবিক তাতে তাপীয়, আণবিক স্থিতিশক্তি, তাপীয় গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি থেকে তাপ আসবে, তাপীয় গতিশক্তি, আণবিক স্থিতিশক্তি গেল। এইবার অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা পড়ছি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যেই কাজটা করছে, প্রথম সূত্রে বলা ছিল ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, মানে তারা এটাকেও কাজ হিসেবে দেখাইছে, এটাকে যে এটাতে নষ্ট হয়ে যায় এটা তারা বলে নাই। দ্বিতীয় সূত্রে এটাই বলছে যে বাবা সবটুকু কাজে কনভার্ট করা যাবে না, কিছু নষ্ট হয়ে যাবে। তার মানে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হইতে পারে না, মানে 1 হইতে পারে না, কারণ এই ডিডাব্লিউ কখনোই ডি কিউ সমান হবে না। আমি যখন কোনো জায়গায় তাপ দিচ্ছি, আমি কি উদ্দেশ্যে তাপ দিচ্ছি? কাজ করার জন্য। তাহলে কাজটা হচ্ছে আমার আউটপুট, তাপটা হচ্ছে আমার ইনপুট। যেহেতু ইনপুটের তুলনায় আউটপুট অলওয়েজ কম, তার মানে এটার ভাগফলটা অলওয়েজ 1-এর চেয়ে কম, এটাকে 100 দিয়ে গুণ করলে এটার মানে অলওয়েজ 100-এর চেয়ে কম হবে, তার মানে কর্মদক্ষতা কখনো 100% হইতে পারে না। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল বিবৃতি। দেখো এই যে এফিসিয়েন্সি ক্যান নট বি ওয়ান, কোনো কিছুর দক্ষতা একের সমান হতে পারে না, সম্পূর্ণরূপে কাজে কখনোই রূপান্তর করতে পারবে না। তার মানে ওই কথাই বলছে, নতুন করে একটু ভিন্ন ভাবে বলছে, এই আর কি, আর কোনো কিছু নাই এখানে, আর কোনো ডিফারেন্স নাই। আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মোট 4 জন, মানে সরি, আমরা মোট 4 জন বিজ্ঞানীর 5টা বিবৃতি আমরা পড়বো। দেখো ক্লসিয়াস সাহেব 2টা বিবৃতি দিচ্ছে, তার একটা দিয়ে ভালো লাগে নাই। কেলভিন সাহেব একটা বিবৃতি দিচ্ছে, তারপরে প্ল্যাঙ্ক সাহেব একটা বিবৃতি দিছে, কার্নো সাহেব একটা বিবৃতি দিছে। আমরা সবগুলা না পড়ে আমরা একটা বাদ দিব। দেখো তোমার একটু দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ক্লসিয়াসের জন্য আমরা পড়বো হচ্ছে, দেখো ক্লসিয়াসের মধ্যে এমন একটা শব্দ আছে যেটা আর কারো বিবৃতিতে নাই, শুধু তার নিজের বিবৃতিতে আছে। পুরা বিবৃতি তুলে দিয়ে বলবে এটা কোন বিজ্ঞানীর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি, অথবা হয়তো বলবো যে ক্লসিয়াসের বিবৃতি নিচে কোনটা। তবে বর্তমান কোয়েশ্চেনের প্যাটার্নে যেহেতু তারা 4 পৃষ্ঠায় কোয়েশ্চেন শেষ করতে চায়, ক্লসিয়াসের বিবৃতি নিচের কোনটা এইভাবে প্রশ্ন দিবে না, কারণ বিবৃতিগুলো অনেক বড় বড়, 4টা বিবৃতি 4টা অপশনে দিবে না, বরঞ্চ একটা বিবৃতি কোয়েশ্চেনে তুলে বলবে এটা কোন বিজ্ঞানের বিবৃতি। তো আমরা ওই বিবৃতির মধ্যে শব্দ কি আছে দেখবো। যদি আমার বাইরের কথাটা থাকে, বাইরের কোনো শক্তির সাহায্যে ব্যতিরেকে কোনো কিছু করা সম্ভব না, বাইরের শব্দটা যদি থাকে, তাহলে এটা ক্লসিয়াস। আর কেলভিনের মধ্যে দেখো অবিরাম কথাটা আছে, অবিরাম, কন্টিনিউয়াস, কেলভিন মানে অবিরাম। আর প্ল্যাঙ্কের হচ্ছে ইঞ্জিন। এই তিনটার কোনোটাই যদি না পাই, কার্নোর বিবৃতি, শেষ। আবার বলি, বাইরে বললে হচ্ছে ক্লসিয়াস, ইঞ্জিন বললে হচ্ছে প্ল্যাঙ্ক, অবিরাম বললে হচ্ছে কেলভিন, এর বাইরে যাই বলুক কার্নোর বিবৃতি, ডান। তাপগতিবিদ্যার শূন্যতম প্রথম এবং দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য আমরা দেখছি। প্রথম সূত্রে থার্মোমিটার নিয়ে আমরা কথা বলছিলাম, সরি, শূন্যতম সূত্রে আমরা থার্মোমিটার নিয়ে কথা বলছিলাম। তো শূন্যতম সূত্রের মূল বিবৃতি থার্মোমিটার, এর টেম্পারেচার, তাই না? আর প্রথম সূত্রের মূল বিবৃতি কি? প্রথম সূত্রে স্বীকার করতেই চায় না যে কিছু নষ্ট হয়েছে,
প্রথম সূত্রে বলছে যে কিছু কাজ হবে, কিছু অভ্যন্তরীণ শক্তি হবে, তার মানে প্রথম সূত্রে অভ্যন্তরীণ শক্তি নিয়েই তারা হচ্ছে তোলপাড় করে ফেলছে। আর দ্বিতীয় সূত্রে বলছে যে এন্ট্রপি নিয়ে তারা কথা বলছে। এন্ট্রপি যদিও আমরা এখনো শুরু করি নাই, এন্ট্রপি নিয়ে কথা বলছে। তো আমরা এই তিনটাকে একবারে মনে রাখবো টুস দিয়ে, টুস, TUS, টেম্পারেচার, অভ্যন্তরীণ শক্তি আর এন্ট্রপি। এই তিনটা হচ্ছে তিনটা সূত্রের মূল বিবৃতি। আমার পরের পাতাতে দেখো এই প্রত্যেকটা সূত্রের বিবৃতির মূল বক্তব্য এবং তার ব্যবহার নিয়ে ভাই লিখে দিছি। ১৬তম সূত্র থেকে কিভাবে থার্মোমিটার আসে এটা আমি প্রথমে বলে দিছিলাম। আর দ্বিতীয় সূত্র থেকে আমরা এখন দেখবো কিভাবে ইঞ্জিন আর রেফ্রিজারেটর কাজ করে আমরা দেখবো। মাঝখানের প্রথম তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক দেখাইছিল, এবং এইটাকে আমরা বলি শক্তি সংরক্ষণশীলতা নীতি। এতটুকু মনে রাখলেই চলবে। গেল। এইবার প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য পড়া লাগবে না যদি তুমি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য ভালো করে পড়ো। তাহলে আমরা এক সাইড পড়বো, আরেক সাইড পড়বো না। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যের পাশাপাশি তার এক্সাম্পলও পড়া লাগবে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পলও পড়া লাগবে। তো আমি আগে বৈশিষ্ট্যটা বলি, দেন তুমি এক্সাম্পল নিজেই পারবা। শোনো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখো, অ মানে হচ্ছে না, তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সবকিছুই নেগেটিভ 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 হবে। দেখো, এটা কখনোই প্রাথমিক অবস্থায় ফিরে আসার প্রবণতা দেখায় না। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা হঠাৎ ঘটে, অনেক কুইকলি ঘটে। আর এটা এটা তাপীয় তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না। তার মানে হচ্ছে, তুমি মনে করো কথার কথা, একটা বস্তুকে তুমি উপর থেকে ফেলে দিলা, এটা মাটির দিকে দৌড় দিল, এটা মাটিতে পড়ে কিন্তু আর উপরের দিকে উঠে এই জায়গায় আসবে না। তার মানে আমি যখন উপর থেকে কোনো কিছু ফেলে দিচ্ছি, একটা প্রাকৃতিক ঘটনা, একটা গাছ থেকে আম পড়তেছে নিচে, প্রাকৃতিক ঘটনা, এগুলা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো সবসময় একমুখী হয়, উল্টা দিকে ব্যাক করানো যায় না। উল্টা দিকে ব্যাক করানোর জন্য মনে করো তুমি যদি আমটা মাটিতে পড়ছে, তুমি আবার এটা মাটি থেকে তুলে উপরের দিকে নিয়ে আসলা, তোমাকে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, এটা স্বতঃস্ফূর্ত ভাবে হবে না। তাইলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানেই হচ্ছে ন্যাচারাল প্রসেস, মানেই হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত প্রসেস, নিজে নিজে হবে, এবং এটা সবসময় একমুখী হবে, উভমুখী হবে না। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া উল্টা, এগুলো সব উভমুখী হবে। কেমন? এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হঠাৎ করে হবে, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া অনেক স্লোলি করতে হবে, তাই না? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় ফিরে আসার প্রবণতা দেখায় না, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া ফিরে আসার প্রবণতা দেখাবে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না, তাহলে ওটার মধ্যে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকবে। ব্যাস। তুমি দেখো, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সবসময় তোমাকে একটা বাধার মধ্যে রাখবে। তুমি দেখো, এই যে রোদ, এটার মধ্যে যে তাপ তৈরি হয়, এই তাপটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই তাপ তুমি আর রোদের মধ্যে ঢুকাইতে পারবে না, এই তার থেকে বাইরে হয়ে গেছে, আর ব্যাক করবে না। এটা কিন্তু একটা বাধা দিচ্ছে। ঘর্ষণের কারণে যে তাপ তৈরি হয়, এই তাপ আর তুমি ঘর্ষণের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফেরত নিতে পারবে না, এই তাপ বাইরে চলে গেছে, তাহলে এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, ৩ নাম্বার দেখো, তোমার হচ্ছে সবসময় আমরা যখন দুইটা বস্তু পাশাপাশি রাখি, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ অটোমেটিক্যালি প্রবাহিত হয়, কিন্তু ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে তাপ অটোমেটিক্যালি আসবে না। তার মানে তাপের যে প্রবাহ, এটাও একটা কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা অটোমেটিক হয়। বন্দুক থেকে গুলি ছুড়ে বারুদের বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ অতি দ্রুত সংঘটিত হয়, এই প্রসেসটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটাকে ব্যাক করে আবার তোমার বারুদের ভেতরে এনার্জি ঢুকানো সম্ভব না। তাহলে এই প্রক্রিয়াগুলো অপ্রত্যাবর্তী। তুমি শুনলেই বুঝবা যেটা নর্মালি হচ্ছে, ড্যান কেয়ার ভাবে কোনো এটার উপর আমরা কোনো অবজারভেশন করতেছি না, বা কোনো আমরা চেক নিচ্ছি না যেটা কি সব ঠিকঠাক আছে কিনা দেখতেছি না, যত্ন নিয়ে করা হচ্ছে না, নর্মালি করা হচ্ছে, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। দেখো, এখান থেকে কিন্তু এন্ট্রপির ব্যাপারটা আসে, যে যখনই কোনো জায়গা থেকে কোনো তাপ নির্গত হবে, এই তাপটাকে আর ব্যাক করে আগের অবস্থা নেওয়া যায় না। অথচ আমরা বলছি মহাবিশ্বের যে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, এবং এই শক্তিকে রূপান্তর করা যায়। বাট ভালো করে খেয়াল করো, আমরা যখন কোনো শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করব, এটাকে আর আগের শক্তিতে ব্যাক করানো যায় না। তার মানে একবার যখন কোনো কিছু তাপ শক্তি হয়ে যাবে, তখন সেটাকে আর রূপান্তর করা সম্ভব হচ্ছে না। যেই শক্তি তুমি রূপান্তর করতে পারবে না, ওই শক্তি তোমার কোনো কাজে আসবে না। তাহলে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, ঠিক আছে, কিন্তু মহাবিশ্বে মোট ব্যবহার করতে পারবো এমন শক্তির পরিমাণ কিন্তু নির্দিষ্ট না। মহাবিশ্বে দিনকে দিন ব্যবহার করতে পারবো না এমন শক্তির পরিমাণ বাড়তেই আছে, এইটাই হচ্ছে এন্ট্রপি। তাহলে সেকেন্ড সূত্র থেকে আসলে এন্ট্রপির ব্যাপারটা কিন্তু, এন্ট্রপির ধারণাটা কিন্তু আসে। কেমন? এবার তুমি প্রত্যাবর্তীর এক্সাম্পল গুলো দেখো, দেখলে বুঝতে পারো। দেখো, এটা বৈশিষ্ট্য দেখো, খুব ধীরে ধীরে হবে, এমন ভাবে করতে হবে যেন অপচয় শক্তির সৃষ্টি না হয়, মানে আমরা সাবধানতার সাথে করতেছি আর কি। কেমন? এই দেখো, ঘর্ষণ, সান্দ্রতা, এগুলো হচ্ছে অপচয় শক্তির উৎস। এই জন্য
ঘর্ষণ সান্দ্রতা রোধ এগুলোর সময় কোনো সময় প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু হবে না, সবসময় হবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। দেখো এক্সাম্পলের মতো ধীরে ধীরে এই কথাবার্তাগুলো বলা আছে। তারপর দেখো দেখেই বোঝা যাচ্ছে, দেখো একবার বরফকে গলায় পানি বানাইছে, দেন আবার বলছে যে পানি থেকে আবার তাপ শোষণ করে আবার বরফ পাওয়া যায়, সুতরাং এই প্রক্রিয়াটা প্রত্যাবর্তী। তার মানে তুমি দেখবে একবার গেছে একবার ব্যাক করছে, ফুল সাইকেলটা বলা আছে, এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেমন? তো আমরা এই প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলোর মধ্যে দেখো তুলনাটাও দেখো বইয়ের মধ্যে আছে, সেটা দেখবো। খেয়াল করে দেখো, এটা ধীর প্রক্রিয়া, এটা দ্রুত প্রক্রিয়া, এটা স্বতঃস্ফূর্ত নয়, এটা স্বতঃস্ফূর্ত এবং একমুখী, প্রাথমিক অবস্থায় ফেরত আসে, এটা আসে না, সাম্যাবস্থা বজায় থাকে, এটা বজায় থাকে না। এই টোটাল জিনিসটাকে দেখো একটা পার্থক্যের মধ্যে যদি আমরা পড়ি, আমরা এইভাবে এটা দেখাতে পারি। শুধু অ মানে না এতটুকু মনে রাখলেই চলবে। ডান। এইবার কার্নোট চক্র। কার্নোট চক্রের জন্য আমি চাচ্ছি একটু ডিটেইলে এই পুরো জিনিসটা একবার ডেমনস্ট্রেট করতে। তাইলে কি হবে, তুমি কার্নোট চক্রের জানার বিষয়ে সবগুলা জিনিস পারবা। এটা মনোযোগ দাও। কার্নোট চক্রের জন্য আমি এটা একটু একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে দেখাই। বলো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ব্ল্যাক দেখা যাচ্ছে? যাচ্ছে, ঠিক আছে। শোনো, তোমার কার্নোট ইঞ্জিনের গ্রাফটা দেখতে এইরকম। এইখান থেকে আমি কাজ করা শুরু করব। এটা মনে করো এ পয়েন্ট, এরপরে বি পয়েন্টে আসবে, সি পয়েন্টে আসবে, ডি পয়েন্টে আসবে, পুরো গ্রাফটা ডি থেকে আবার এতে চলে যাবে। ভালো করে খেয়াল করো, আমার বাম থেকে ডানে কিন্তু আয়তন বাড়তেছে। তার মানে আমি যখন এ থেকে জিনিসটাকে বি তে নিয়ে আসবো, তখন আমার কিন্তু সম্প্রসারণ হচ্ছে, আয়তন বাড়তেছে। আবার বি থেকে যখন সি তে আসবো, দেখো আয়তনটা কিন্তু এখনো বাড়তেছে। তার মানে এ থেকে বি আর বি থেকে সি দুটাই হচ্ছে সম্প্রসারণ প্রসেস। আবার সি থেকে ডি দেখো ব্যাক করতেছে, সি থেকে ডি তে, সি থেকে ডি কিন্তু আয়তন কমের দিকে যাচ্ছে, তার মানে এটা একটা সংকোচনের প্রসেস। আবার ডি থেকে এ, এটাও কিন্তু একটা সংকোচনের প্রসেস। তো তুমি যদি জাস্ট এই ছবিটা মাথায় রাখো, কার্নোট ইঞ্জিনের কোন প্রসেসটা সংকোচন, কোন প্রসেসটা প্রসারণ, তুমি এটা বলতে পারবা মুখে মুখে। প্রথম প্রসেসটা এবং দ্বিতীয় প্রসেসটা হচ্ছে প্রসারণ, তৃতীয় চতুর্থ হচ্ছে সংকোচন। এবং দেখো প্রথম প্রসেসটার গ্রাফটা হচ্ছে এরকম ঢালু, আর দ্বিতীয়টা হচ্ছে খাড়া। তাহলে প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে রুদ্ধতাপ প্রসারণ। ঠিক আছে? তাহলে প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ। আমরা কি জানি? সমষ্ণ প্রসারণে, সমষ্ণ প্রসারণে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তার মানে রুদ্ধতাপ, কার্নোট ইঞ্জিনের, কার্নোট চক্রের প্রথম ধাপে কোন জিনিসটার কোনো পরিবর্তন হয় না? তাপমাত্রার পরিবর্তন হয় না। কেন? কারণ জিনিসটার নামই তো সমষ্ণ। বোঝা যাচ্ছে আমি কি বলছি? নামই সমষ্ণ। এখন কথা হচ্ছে যে আমি যখন প্রসারণ করতেছি, তার মানে আমার আয়তন কিন্তু বাড়তেছে। আর আয়তন যখন বাড়ে, আমি জানি আমার চাপ কিন্তু কমে। তাহলে যদি বলে যে কার্নোট চক্রের প্রথম ধাপে নিচের কোনটি হ্রাস পায়, কোনটা বৃদ্ধি পায়, কোনটা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, আয়তন বৃদ্ধি পায়। যেহেতু প্রসারণ, চাপ হ্রাস পাবে, কারণ আয়তন আর চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক, আয়তন বাড়লে চাপ তো কমবেই, তাই না? আচ্ছা, এটা গেল। এইবার দ্বিতীয়, দ্বিতীয় ভালো করে খেয়াল করো, সমস্ত প্রসারণ যেহেতু, তার মানে কিন্তু ডিটি এর মান শূন্য, তার মানে কিন্তু ডি ইউ এর মানও কিন্তু শূন্য, এটা কিন্তু বুঝতে হবে। ডি এর মান কিন্তু শূন্য, খেয়াল করছো? এবং ডি কিউ এর মানও কিন্তু পজিটিভ, কিউ কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ ডি কিউ সমান সমান তো ডি ডাব্লিউ হবে এখন, ডি ইউ তো জিরো, ডি ডাব্লিউ, ডাব্লিউ যদি তোমার আয়তন যদি বাড়ে, কাজ যদি পজিটিভ হয়, তাপও তো বাড়বে, তাপও পজিটিভ। তার মানে এ থেকে বিতে যাওয়ার সময় এটার তাপটা বেশি থাকে, বেশি থাকে। তাইলে আমি কিন্তু বলতে পারি এটাই হচ্ছে আমার তাপ উৎসের স্টেপ, এটা হচ্ছে আমার তাপ উৎসের স্টেপ, কারণ তাপ উৎসেই তাপ বেশি থাকে। বুঝতে পারছো? এবার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ এটা কিন্তু প্রসারণ, কিন্তু কি প্রসারণ? এটা রুদ্ধতাপ প্রসারণ, রুদ্ধ তাপ প্রসারণ। তার মানে কি? এটা ডি কিউ এর মান শূন্য, ডি কিউ এর মান শূন্য, এখানেও কিন্তু ভি বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। তার মানে পি এখানেও কমবে, কারণ এটা প্রসারণ, বি তো কমবেই, তাই না? কিন্তু দেখো এখন কিন্তু ডি কিউ শূন্য, তার মানে কি দাঁড়াইলো? ডি ইউ, ডি ইউ সমান সমান, ভুল লিখলাম, দাঁড়াও, ভুল লিখলাম, ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ। যেহেতু আয়তন বাড়তেছে, তার মানে কাজ পজিটিভ, তার মানে ইউ নেগেটিভ।
ইউ যদি নেগেটিভ হয় টি কি হবে? নেগেটিভ হবে। তার মানে এখন কিন্তু টি কমবে। কি হবে? টি কমবে। বুঝতে পারছো? কিউ স্থির থাকবে, আয়তন বাড়বে, চাপ কমবে। আয়তনের সাথে চাপটা এক করা একদম, আয়তন বাড়লে চাপ কমবে। তোমার এখানে কিউটা জিরো, টিটা কমতেছে, গেল এটা। এইবার তুমি দেখি কতটুকু বুঝছো। তৃতীয় স্টেপ, ছবি দেখে বোঝা যাচ্ছে তৃতীয় স্টেপটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। তার মানে এখন ডিটি সমান সমান কিন্তু জিরো। সংকোচন যেহেতু ভি নেগেটিভ, তাহলে ভি কমবে, তাহলে পি কি হবে? বাড়বে। এবং ডিটি যেহেতু জিরো, অবশ্যই অবশ্যই ডি ইউ জিরো, ডি ইউ জিরো। কিন্তু আমরা তো জানি যে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ডাব্লিউ। যেহেতু আয়তন কমবে, তার মানে কি কাজটা নেগেটিভ, তাহলে ডি কিউ নেগেটিভ। তার মানে এখানে কি হবে? তাপটাও কমে যাবে। তুমি দেখো তাপ কমতেছে, আগেটা কিন্তু তাপ স্থির ছিল, এখন তাপ কমতেছে। তাপ কমে কোথায়? তাপ উৎসে তাপ কমে, আর তাপ গ্রাহকে তাপ কমে। তাপ গ্রাহকে তাপ কমে। তার মানে এই তৃতীয় স্টেপটাতে কার্নোর চক্র তাপ গ্রাহকে বসে থাকে। তাহলে যদি বলে কোন স্টেপে কার্নোর চক্রের ইঞ্জিন তাপ উৎসে বসে থাকে? প্রথম স্টেপে। আর দ্বিতীয় স্টেপে কোথায় বসে থাকে, সরি তৃতীয় স্টেপে কোথায় বসে থাকে? তাপ গ্রাহকে, কারণ তাপের পরিমাণ কমবে। যে ভাই তাহলে দ্বিতীয় স্টেপে কই বসে থাকে, এটা বলতেছি একটু পরে। চতুর্থ স্টেপ, দেখো এখানে দেখেই বুঝতেছি এটা রুদ্ধতাপের সংকোচন, কারণ আয়তন কমতেছে এবং খারাপ, রুদ্ধতাপ সংকোচন। তার মানে অবশ্যই অবশ্যই ডি কিউ শূন্য। সংকোচন যেহেতু ভি তো নেগেটিভ, অবশ্যই পি পজিটিভ, অবশ্যই পি পজিটিভ। এবং আমরা তো জানি ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ হবে এখানে, কারণ ডি কিউ শূন্য। এখন ডাব্লিউ তো নিজেই নেগেটিভ, ডি ডাব্লিউ নিজেই কমতেছে, তার মানে ডি ইউ এর মান পজিটিভ হয়ে যাবে। আর ডি ইউ এর মান পজিটিভ মানে কি? তাপমাত্রা বাড়তেছে, যেহেতু ইউ বাড়বে তাপমাত্রা কি হবে? বাড়বে। বুঝতেই পারতেছো দ্বিতীয় আর চতুর্থটা টোটালি উল্টা, প্রথমটা তৃতীয়টা টোটালি উল্টা। প্রথমটা পারলে 3 নাম্বারটা পারবা, 2 নাম্বারটা পারলে 4 নাম্বারটা পারবা। তো প্রথম দুইটা ঠিকভাবে বুঝতে পারলেই হবে। এখন দেখো ভাইয়া বলছি প্রথম স্টেপে তাপ উৎসের উপর বসে থাকে, তৃতীয় স্টেপে তাপ গ্রাহকের উপর বসে থাকে, দ্বিতীয় চতুর্থ কই বসে থাকে? ভালো করে খেয়াল করো, 2 নাম্বারে 4 নাম্বারে তাপ বাড়েও নাই কমেও নাই। তার মানে 2 নাম্বারে এবং 4 নাম্বারে সে বসে আছে তাপ অন্তরক এমন কোন বস্তুর উপর। মানে যে বস্তু তার কাছ থেকে তাপ নিবে না, ওয়ান কাইন্ড অফ ফ্লাক্স এর মধ্যে ঢুকাই দিচ্ছে আর কি জিনিসটাকে। তাপ বাইরে বেরোচ্ছে না, ভিতরে ঢুকতেছে না। তাহলে এটাকে আমাদের বলতে বসে তাপ অন্তরকের উপর বসানো হবে। তাহলে দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে তাপ অন্তরকের উপর বসবে, প্রথমটাতে তাপ উৎসের উপর বসবে, তৃতীয়টাতে তাপ গ্রাহকের উপর বসবে। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা স্ক্রিনশট না পারেন, এটা স্লাইডে থাকবে না। এটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু দিবা, একটা স্ক্রিনশট নাও, নিয়ে জানাও। নিশ্চয়, ঠিক আছে, চলে গেল এটা। তাহলে আমরা কার্নোর ইঞ্জিনের টোটাল জিনিসটা পড়ে ফেলছি। দেখো প্রথম চক্রে তাপ উৎসের উপর, ধরো কালার চেঞ্জ করি, প্রথম ধাপে তাপ উৎসের উপর বসানো হয় পড়ছি, সমষ্ণ প্রসারণ হয় পড়ছি, তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা সমান হয় স্বাভাবিক তাপ উৎসের উপর বসানো হয়েছে, তো এটা সমানিত হবে। দ্বিতীয় ধাপে দেখো অন্তর্কাশনে বসানো হয় পড়ছি, রুদ্রায় প্রসারণায় পড়ছি, তাপমাত্রা হ্রাস পায়, গ্রাস পায় লিখছে, হ্রাস পায় হবে পড়ছি। 3 নাম্বার ধাপে তাপ গ্রাহক বসানো হয়, তারপর সমস্যা সংকোচন হয় পড়ছি, চাপ বৃদ্ধি পায় তাও পড়ছি। 4 নাম্বার ধাপে তাপ অন্তর্গ বসানো হয়, রুদ্রাপের সংকোচন করে পড়ছি, তাপমাত্রা বেড়ে উচ্চ তাপমাত্রা সমান হবে, এটাও পড়ছি, তাপমাত্রা বাড়ে লাস্টেরটা থেকে। তো গেছে। তাপ ইঞ্জিন, আমরা তাপ ইঞ্জিনের জন্য জাস্ট বলা যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করে। আর রেফ্রিজারেটর হচ্ছে উল্টা, রেফ্রিজারেটর হচ্ছে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত করে। এটা আমরা দেখবো একটু পরে। তাপ ইঞ্জিনের দক্ষতা একদম পানি ভাত, এটার ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 - Q2/Q1 × 100% ইজ ইকুয়াল টু 1 - T2/T1 × 100%। যেখানে যেটা তলায় আছে এটা অবশ্যই বড়টা হবে, কারণ আমি এক থেকে বিয়োগ দিচ্ছি, এক থেকে একের চেয়ে ছোট জিনিস বিয়োগ দিতে হয়, তাহলে অবশ্যই তলারটা হচ্ছে বড়, উপরেরটা ছোট। যেটা বড় এটা হচ্ছে তাপ উৎসের, যেটা ছোট সেটা তাপ গ্রাহকের। এতটুকু জানলেই চলবে। এখান থেকে অঙ্ক লাগে, অঙ্ক ভাইয়া পরে দেখাচ্ছি। এই যে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। বাস্তবে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হইতে পারে না, বাস্তবে দক্ষতা 20 থেকে 50% হয়। মনে রাখবা বতে বাস্তব বতে 20। তো এইভাবে প্রশ্ন করবে যে নিচের কোনটি দক্ষতা বাস্তব ইঞ্জিনের দক্ষতার সাথে মিলে, হয়তো 20 থেকে 50-এর মধ্যে একটা দিবে, বাদ বাকি গুলা রেঞ্জের বাইরে দিবে। কেমন? যেমন দেখো এই কোয়েশ্চেনটা,
একটা সাধারণ তাপ ইঞ্জিনের দক্ষতা কত হবে, কোনটা রেঞ্জের মধ্যে? 30। 30 রেঞ্জের মধ্যে, বাকিগুলো রেঞ্জের লিমিটিং লাইন অথবা বাইরে অবস্থিত, ওগুলো হইতে পারে না। কার্নোট ইঞ্জিনের দক্ষতা, এটাকে আদর্শ ইঞ্জিন বলা হয়, এতটুকু জানলেই চলবে। এই যে অঙ্কটা দেখো, একটা তাপীয় ইঞ্জিনের কার্যকর বস্তু প্রতিবার উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে কাজ সম্পন্ন করার পর 70% তাপ বর্জন করে, তার মানে তাকে তুমি যতটুকু তাপ দিছো তার 70% তাপ সে নষ্ট করে ফেলছে, তাহলে কাজে লাগাইছে কতটুকু, 30%। এটাই তার কর্মদক্ষতা, সরাসরি বলে দেওয়া যায় এটা তার কর্মদক্ষতা। গেল রেফ্রিজারেটর বা হিমায়ক। রেফ্রিজারেটরের টোটাল যে কার্য পদ্ধতি, এটা তাপ ইঞ্জিনের কার্য পদ্ধতির উল্টা। তাপ ইঞ্জিনে আমরা একটু আগে দেখলাম, প্রথমে তাকে তাপ উৎসে বসানো হয়, মানে তাকে একটা বেশি তাপওয়ালা জায়গায় বসানো হয়, তারপরে লাস্টে তাকে কাজ করানোর পর একটা কম তাপওয়ালা জায়গায় বসানো হয়। এখান থেকে তাকে তাপগুলা বাইরে, তাকে আমরা হচ্ছে বাইরে ডিসপোজ করে দিই, বের করে দিই। তার মানে কি দাঁড়াইলো, বেশি তাপওয়ালা জায়গা থেকে আমি তোমার জিনিসপত্র নিছি, নিয়ে আমি কম তাপওয়ালা জায়গায় জিনিসপত্র ছেড়ে দিচ্ছি, তাই না? আর রেফ্রিজারেটর উল্টা কাজ করবে। রেফ্রিজারেটর হচ্ছে তোমার, এটা আমি ধরো তোমাকে একটা ফ্রিজের এক্সাম্পল দিয়ে বলি, তাইলে তুমি এটা ভালো বুঝবা। একটা ফ্রিজের এক্সাম্পল দিয়ে বলি, দাঁড়াও। ব্ল্যাক স্ক্রিন দেখতে পাও, দেখা যাচ্ছে? মনে করো তুমি একটা ফ্রিজের মধ্যে সবজি রাখছো, ঠিক আছে? ফ্রিজের মধ্যে সবজি রাখছো, এই সবজির ফ্রিজে রাখার উদ্দেশ্য কি? বাইরে রাখলে ব্যাকটেরিয়া হাই টেম্পারেচারে বেশি কাজ করে, ব্যাকটেরিয়া খাবার গুলাকে নষ্ট করে ফেলবে। ফ্রিজের ভেতর রাখছি কারণ কি? কারণ হচ্ছে ফ্রিজ কি করবে, ওই খাবারের টেম্পারেচার কমায় ফেলবে, নেগেটিভে নিয়ে যাবে, যে জায়গায় ব্যাকটেরিয়া কাজ করে না, তো খাবারটা অনেকদিন ভালো থাকবে। তার মানে আমার সবজির ভেতর থেকে ফ্রিজ কিছু তাপ শোষণ করে। ধরো সবজির ভেতর থেকে ফ্রিজ Q1 পরিমাণ তাপ শোষণ করলো, শোষণ করে ফ্রিজের পেছনে যে তার জালি থাকে, অ্যাসবেস্টসের তার জালি, সেই তার জালি দিয়ে ফ্রিজ এই তাপটা বাইরে ছেড়ে দেয়, এই তাপটা বাইরে চলে আসে। এখন এই তাপটা ভেতর থেকে যে সে বাইরে আনতেছে, আমরা জানি নিজে নিজে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, তো এটার জন্য আমার ইঞ্জিন লাগবে। তো ফ্রিজের ক্ষেত্রে ইঞ্জিনটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর কি করে, কম্প্রেসর তোমার হচ্ছে একটা ফ্রেয়ন গ্যাসকে হচ্ছে ফ্রিজের ভেতর দিয়ে তোমার ঘুরায়। ফ্রেয়ন তোমার হচ্ছে তার কক্ষ তাপমাত্রায় ফ্রেয়ন হচ্ছে গ্যাস হিসেবে থাকে, কারণ ফ্রেয়নের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে অনেক কম। এটা কক্ষ তাপমাত্রায় ফ্রেয়ন গ্যাস হিসেবে থাকে, এবং ফ্রেয়নকে উচ্চ চাপে আমরা চাইলে তরল হিসেবে তাকে তরলে পরিণত করতে পারি। তো ফ্রেয়ন দিয়ে একটা মেকানিজমের মাধ্যমে ভেতর থেকে তাপটাকে বাইরে আনা হয়। মেকানিজমটা আমার এখন জানা জরুরি না, আমার ম্যাথমেটিক্সে জানা জরুরি, জিনিসটা বোঝা জরুরি। মনে করো এই টোটাল কাজটা করতে ফ্রিজের কম্প্রেসর ডাব্লিউ পরিমাণ কাজ করছে, ডাব্লিউ পরিমাণ কাজ করছে। তাহলে এই কাজ এর জন্য সে যে তাপটা তৈরি করবে, সেই তাপ প্লাস সবজি থেকে তোলা তাপ, এই দুটা মিলে সে বাইরে ছেড়ে দিবে। বাইরে তুমি Q2 পরিমাণ তাপ ফ্রিজের পেছন দিয়ে বের হবে। তুমি এটা হচ্ছে বাইরের তাপটা তুমি হিসাব করতে পারো, বাইরের তাপ এটা। তাইলে এই ফ্রিজ কতটুকু কাজ করলো, এই কম্প্রেসারটা কতটুকু কাজ করলো, এটা যদি হিসাব করতে বলে আমি কিভাবে হিসাব করব? আমি বলবো Q1 প্লাস ডাব্লিউ সমান সমান Q2। তাহলে ডাব্লিউ সমান সমান হচ্ছে Q2 মাইনাস Q1। তার মানে এই ফ্রিজ কাজ করছে হচ্ছে Q2 মাইনাস Q1 পরিমাণ, এটা হচ্ছে কম্প্রেসারের কাজ। তাহলে খেয়াল করো, একটা কম্প্রেসার যত কম কাজ করবে তার বিদ্যুৎ বিলের পরিমাণ তত কম আসবে। তার মানে যেটা যত ভালো ফ্রিজ, সে এই তাপ শোষণের জন্য তত কম কাজ করে। তার মানে Q2 মাইনাস Q1 এর পরিমাণ যত কম হবে, ওই ফ্রিজ তত ভালো হবে। ঠিক আছে, এটা বুঝো, কিন্তু ওই ফ্রিজ তত ভালো হবে। এখন তোমার হচ্ছে এই ফ্রিজ কতটুকু দক্ষ, এটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমরা কিভাবে হিসাব করবো? আমরা জানি দক্ষতা মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। এখন আমার ইনপুট কত? ইনপুট হচ্ছে আমার ফ্রিজের কতটুকু কাজ করছে ফ্রিজ, সেটা এটা হচ্ছে ইনপুট, তাই না? এতটুকুতে আমি বিল দিব। আউটপুটটা কি? সবজিটা ভালো থাকতেছে। সবজি কেন ভালো থাকতেছে? কারণ ফ্রিজ সবজি থেকে Q1 পরিমাণ তাপ বাইরে বের করে নিয়ে আসতেছে, এটা হচ্ছে আউটপুট। আমি যদি ফ্রিজের মধ্যে 10 কেজি সবজি না রেখে যদি 20 কেজি সবজি রাখি, অবশ্যই তখন কি হবে, আমার ফ্রিজের বেশি কাজ করতে হবে না? তার মানে ওই সময় আমার ফ্রিজের কিন্তু ইনপুট বেশি দিতে হবে, ডাব্লিউ বেশি দিতে হবে। কেন? কারণ আমার বেশি তাপ শোষণ করতে হবে। তাহলে আমার আউটপুট হচ্ছে আমি কতটুকু তাপ শোষণ করতে পারতেছি সেটা। তাহলে আমার Q1 এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে দেখো, আমার একটা ফ্রিজের কর্মদক্ষতা বলতে বোঝায় তার কতটুকু তাপ শোষণ করছে সেটা,
ডিভাইডেড বাই ফ্রিজ কতটুকু কাজ করছে সেটা। এটাকে যদি আমি ফর্মুলার মধ্যে বসাই, দেখো ডাব্লিউ মানে হচ্ছে Q2 মাইনাস Q1, তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে একটা ফ্রিজের কর্মদক্ষতা। এটাকে ফ্রিজের কর্মদক্ষতা না বলে এটাকে বলা হয় ফ্রিজের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ফ্রিজের দক্ষতা কতটুকু, মানে সিওপি কতটুকু। এই সিওপির ভ্যালুটা যত বেশি হবে ফ্রিজ তত ভালো কাজ করবে, তত কম টাকায় তুমি ফ্রিজ দিয়ে তুমি জিনিসপত্র ঠান্ডা করতে পারবা। তুমি ভালো করে খেয়াল করো, এইটা দেখো নিচেরটার ভ্যালু যত কম হবে ততই তো এটার মান বড় হবে, তাই না? নিচেরটার ভ্যালু কত কম হবে, মানে ধরো কথার কথা ভিতর থেকে তোমার 100 জুল তাপ শোষণ করছে, এটা করতে গিয়ে ফ্রিজ নিজে কাজ করছে মাত্র 1 জুল, তার মানে ফ্রিজ বাইরে ছাড়বে 101 জুল, তার মানে ফ্রিজ নিজে কাজ খুবই কম করছে। তার মানে Q2 আর Q1 এর ডিফারেন্স যত কমে আসবে এই ফ্রিজটা তত ভালো হিসেবে বাজারে পরিগণিত হবে, প্রচলিত হবে। বাট আমরা রিয়েল লাইফে যে ফ্রিজগুলো বানাই সেগুলোর সিওপি সাধারণত 2 থেকে 6 এর মধ্যে থাকে, এর বেশি আমরা এখনো যাইতে পারি নাই। 6 এর বেশি যাইতে গেলে অবশ্যই সেই ফ্রিজের দাম অনেক বেড়ে যাবে, কিনতে গেলে খরচ অনেক বেশি হবে, বিদ্যুৎ বিল না হয় কম আসবে, বাট কিনতে গেলে খরচ অনেক বেড়ে যাবে। কেমন? তো তোমার হচ্ছে এই জিনিসটাকে আমরা চাইলে তাপমাত্রা দিয়ে প্রকাশ করতে পারি, T1/T2 মাইনাস T1। ওই ঠিক তোমার কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতার মতো আমরা এই সিওপি তেও কিউ এর জায়গায় টিএন এ বসাইতে পারি। ঠিক আছে? তাহলে এখন মনে করো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম যে কোনো একটা ফ্রিজের সিওপি, কোন একটা ফ্রিজের সিওপি 2.6, 2.6, 26 জুল তাপ, 26 জুল তাপ সবজি থেকে শোষণের জন্য ফ্রিজটা কত কাজ করবে, কত কাজ করবে? এর উত্তর আমরা কিভাবে বের করব? আমরা জানি সিওপি সমান সমান Q1/W, তাহলে ডাব্লিউ সমান সমান Q1/COP। তোমার Q1 মানে কতটুকু তাপ তুমি শোষণ করবা সেটাই, কত কত, এটা 26 জুল, আর সিওপি কত 2.6, তাহলে 26/2.6 কত 10, তাহলে আমার ফ্রিজ কাজ করবে হচ্ছে 10 জুল। বলো বুঝতে পারছো না? ফ্রিজ কাজ করবে 10 জুল, বুঝতে পারছো নাকি পারো নাই? এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে এটা বলো। ফ্রিজ শোষণ করছে 26 জুল, নিজে কাজ করছে 10 জুল, তাহলে পরিবেশে ছাড়বে কয় জুল বলো? পরিবেশে ছাড়বে কয় জুল? অবশ্যই 36 জুল না, 36 জুল। শোষণ করছে 26 জুল, তার সাথে নিজে কাজ করছে 10 জুল, তার মানে পরিবেশে দুইটা মিলায় ছাড়বে 36 জুল। পরিবেশের তাপটাকে আমরা বলি Q2, তাই না? Q2 মাইনাস Q1 করলে কিন্তু ডাব্লিউ বের হয়, তো এটা হবে 36 জুল। কেমন? এটা গেল। এইবার দেখো এই যে আমাদের এই ফর্মুলাটা আমাদের লাগবে, এটাকে কিন্তু ইটা দিয়ে প্রকাশ করে, এটাকে আবার কে দিয়েও প্রকাশ করে, খেয়াল রাখো কিন্তু। কেমন? আবার এটা দেখো যে T1/T2 মাইনাস T1 এ প্রকাশ করছে, এটাকে ভাই আমি Q1/Q2 মাইনাস Q1 ও লিখে দেই। দেখো T1 হচ্ছে অপসারিত তাপমাত্রা, মানে সবজি থেকে কত তাপমাত্রা সে সরাইছে বা কত তাপ সে সরাইছে, আর T2 হচ্ছে বর্ধিত তাপমাত্রা, তার মানে বাইরে সে কতটুকু তোমার তাপ বা তাপমাত্রা ছাড়ছে সেটা। কথা হচ্ছে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা চমৎকার প্রশ্ন আসছিল, একটা ফ্রিজের দরজা খোলা রেখে রুম ঠান্ডা করা সম্ভব কিনা? সম্ভব না। ফ্রিজের দরজা খোলা রাখলে তোমার গায়ে হয়তো একটু ঠান্ডা বাতাস লাগতে পারে, বাট রুমের দরজা জানালা বন্ধ করে ভাবলা যে এসি চালায় যেমন রুম ঠান্ডা করি, রুমের দরজা জানালা বন্ধ করে ফ্রিজ চালায় রুম ঠান্ডা করবো, দেখি পারি কিনা। পারবা না। কেন পারবা না? কারণ ফ্রিজের দরজা যখন খোলা থাকবে ফ্রিজ ভাববে পুরা রুমটাই আমার ঠান্ডা করতে হবে, ঠিক না? তাহলে সবজি থেকে সে আগে তাপ শুষতো, এখন সে পুরো রুম থেকে তাপ শুষবে। পুরো রুম থেকে মনে করো সে Q1 পরিমাণ তাপ শুষছে, শুষে সে কোথায় দিয়ে বের করবে? এটা সে ফ্রিজের পিছনে যে তার জ্বালিয়েছে সেখান দিয়ে বের করবে। তো বের করার সময় সে আরো কিছু পরিমাণ কাজ করবে না, কারণ চার তো কম্প্রেসরের কাজ করতে হবে। তার মানে সে যখন তাপটা পিছন দিয়ে ছাড়বে Q1+W পরিমাণ তাপ ছাড়বে, এই তাপটা অবশ্যই রুমের আগের তাপের চেয়ে বেশি। এবং এই তাপটা সে কোথায় ছাড়বে? রুমের মধ্যে তো ছাড়বে, কারণ ফ্রিজের পিছনের সাইড তো রুমের মধ্যে রাখছো। তাহলে তার মানে ফ্রিজ রুম ঠান্ডা করতে গিয়ে এই যে কাজটা করবে সেই কাজ আর রুমের তাপের সাথে যোগ হয়ে রুমের মধ্যেই আসবে, তার মানে রুমটা আরো গরমই হবে। তাহলে ফ্রিজের দরজা খোলা রেখে রুম আসলে ঠান্ডা করা সম্ভব না। হ্যাঁ সম্ভব ছিল যদি তুমি দেয়াল খোদাই করে ফ্রিজ তার মধ্যে লাগায় ফ্রিজের পিছনের পার্ট রাখলা রুমের বাইরে,
বুঝছো তো, উইন্ডো এসির মতো আর কি। আর ফ্রিজের ভিতরের সাইড রাখলা, তোমার দরজাটা রাখলা রুমের ভিতরের দিকে, তো ফ্রিজ তুমি চালাইতেছো ভিতরে, এবার ফ্রিজের তারজালিটা হচ্ছে রুমের বাইরে, তাইলে তোমার এই ফ্রিজ তোমার রুম থেকে গরম সংগ্রহ করে অন্য রুমে বা তোমার রুমের বাইরে অন্য কোনো জায়গায় তাপ ছেড়াতে আসবে, যেটা আমরা এসিতে করি। এসির ক্ষেত্রে ইনডোর ইউনিটটা তুমি রুমের মধ্যে দেখো, এসির একটা আউটডোর ইউনিট থাকে যেটা রুমের বাইরে থাকে, বারান্দায় লাগায় কেউ কেউ, কেউ বিল্ডিং এর সাথে লাগায় রাখে। হ্যাঁ, ফ্রিজের ক্ষেত্রে যেটা ফ্রিজের পিছনে লাগানো থাকে, এসির ক্ষেত্রে সেই পার্টটা রুমের বা বাসার বাইরে লাগানো থাকে। এসি এই জন্য রুমের ভেতরের বাতাস, গরম বাতাস টেনে বাইরে ছেড়ে দিয়ে আসতে পারে। তুমি দেখবা এই কারণেই দেখবা প্রাইভেট কার গুলাতে বা যে কোনো জায়গাতে যেখানে এসি চলে প্রাইভেট গাড়ির মধ্যে, সেই গাড়ির বাইরে দাঁড়ালে দেখবা তাপ বেশি লাগে, গরম বেশি লাগে, কারণ গাড়ির ভেতরে যে এসি, গাড়ির যে এসিটা, সেই এসিটা ভেতর থেকে তাপ সংগ্রহ করে বাইরে ছাড়তেছে। ফ্রিজের ক্ষেত্রে এই পুরো জিনিসটা তোমার ঘরের মধ্যেই হয়, এই জন্য ফ্রিজ দিয়ে আমরা চাইলে ঘর ঠান্ডা করতে পারি না। কেমন? তো এখানে দেখো তোমার আমরা বেশ অনেকগুলো জিনিস শিখছি, যে রেফ্রিজারেটরে ফ্রেয়ন ব্যবহার করা হয়, ফ্রেয়নের স্ফুটনাঙ্ক অনেক কম, এটা প্রবল চাপ প্রয়োগে তরল করা হয়, এটাকে এটা আমরা পড়ছি। রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীতমুখী হয়ে কাজ করে, এটা নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে। তাপ কিন্তু সাধারণত কি হয়, উচ্চ জায়গা থেকে নিম্ন জায়গার দিকে যায়, আর ফ্রিজে কি হচ্ছে, নিম্ন তাপমাত্রা ভেতর থেকে তাপ নিয়ে বাইরে ছাড়তেছে, মানে গরম জায়গায় ছাড়তেছে, তাহলে এটা কিন্তু রেগুলার তাপ ইঞ্জিনের উল্টা কাজ করলো আর কি। কেমন? আচ্ছা, তো তোমার এইখানে দেখো রেফ্রিজারেটর 0 ডিগ্রিতে কম তাপমাত্রা সৃষ্টি, এটা জেনারেল নলেজ, এটা আমরা ডিপ ফ্রিজে দেখছি, ভিতরে তো বরফ সৃষ্টি হতে থাকে, তার মানে তো 0 চেয়ে কম তো হচ্ছেই। 2 থেকে 6 এটা আমরা পড়ছি। হিমায়কের ক্ষেত্রে সম্পাদন সহগ 100-র চেয়ে অনেক বেশি হতে পারে, এই কথার মানে কি, মানে সিওপি এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হতে পারে। এনট্রপি বা বিশৃঙ্খলা আমাদের লাস্ট টপিক। এনট্রপি মানে কি, আমি তোমাকে অলরেডি ক্লাসের শুরুতে বলছি, যে দুনিয়াতে তাপ, মানে দুনিয়াতে মোট শক্তির পরিমাণ এবং ভরের পরিমাণ নির্দিষ্ট, এটার বাড়ানো কমানো যাবে না। তবে শক্তি তখনই আমার জন্য কাজে লাগে যখন সেটা আমি রূপান্তর করতে পারি। অরূপান্তরযোগ্য শক্তি আমার জন্য আসলে কোনো কাজের না। তোমার বাসায় 10,000 মেগাওয়াট লাইনের একটা কারেন্টের লাইন আছে, তোমার বাসায় এটা আসে, তুমি অনেক হ্যাপি যে তোমার বাসায় অনেক মেগাওয়াটের লাইন তোমার বাসায় আছে, যেখানে বাংলাদেশের ডিমান্ডই হচ্ছে ধরো তোমার 18,000 মেগাওয়াট, তোমার হয়তো তার অর্ধেক, বাংলাদেশের চাহিদার অর্ধেক কারেন্ট তোমার বাসায় আসে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসতেছে, মনে করো কথার কথা। বাট তোমার বাসায় ফ্রিজ নাই, টিভি নাই, এসি নাই, ফ্যান লাইন, লাইট নাই, এমন কিচ্ছু নাই যেটা তোমার ওই কারেন্টকে কনভার্ট করে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারবে। তাহলে তুমি এই কারেন্ট দিয়ে কি করবা? কিছু তো করার নাই। তাহলে শক্তি তোমার জন্য তখনই ইম্পর্টেন্ট যখন তুমি শক্তিটাকে কনভার্ট করতে পারবা। যেহেতু আমরা বলছি যে তাপ এমন একটা শক্তি যে এটাকে আর ব্যাক করে আগের জায়গায় নেওয়া যায় না। তুমি গাছের সালবাকল দিয়ে যখন তুমি ভাত রান্না করতেছো, এটা পোড়ায় পোড়ায় ভাত থেকে যখন তোমার মানে কিছু তাপ যখন পরিবেশে চলে যাচ্ছে, তখন এই তাপ তুমি আর ব্যাক করা গাছের মধ্যে ঢুকাতে পারবে না। তার মানে এই অরূপান্তরযোগ্য শক্তির মান দিনকে দিন বাড়তেছে। এই জিনিসটাকে পরিমাপ করার জন্য আমরা এনট্রপি নিয়ে আসছি। এনট্রপিটা আমরা হিসাব করি কতটুক তাপ নির্গত হয়েছে বা কতটুক তাপ পরিবর্তন হয়েছে একক তাপমাত্রায়, এটাকে আমরা বলি এনট্রপি। টি কেলভিন তাপমাত্রায় তাপের পরিবর্তন যদি ডিকিউ হয়, একক তাপমাত্রায় তাপের পরিবর্তন হচ্ছে ডিকিউ/টি, এটাকে আমরা বলি এনট্রপি। এইটার মান যত চেঞ্জ হবে ডিএস এর মান তত চেঞ্জ হবে। যেহেতু তোমার রুদ্ধতাপ পরিবর্তনে তাপের কোনো চেঞ্জ হয় না, তারপর রুদ্ধতাপ পরিবর্তনে ডিকিউ এর মান 0, এই জন্য আমরা বলি এনট্রপি এমন একটা রাশি যা রুদ্ধতাপ প্রক্রিয়া স্থির থাকে। এই যেটা আমরা প্রথমে বলছিলাম, রুদ্ধতাপে কি কি স্থির থাকে, তাপ স্থির থাকে, এনট্রপি স্থির থাকে। কেমন? এই রুদ্ধতাপ প্রক্রিয়ার বস্তু যে ধর্ম স্থির থাকে তাকে আমরা এনট্রপি বলি। এনট্রপি আসলে কি নির্দেশ করে? এনট্রপি আসলে বিশৃঙ্খলা নির্দেশ করে। তুমি দেখো কঠিন পদার্থের ভেতরের অণুগুলা যতটা ছোটাছুটি করে, তরল পদার্থের অণুগুলা তার চেয়ে বেশি ছোটাছুটি করে। তার মানে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের অণুগুলা বেশি বিশৃঙ্খল, গ্যাসের পদার্থের অণুগুলা আরো বেশি বিশৃঙ্খল। তাহলে গ্যাসের পদার্থের অণুগুলা এই যে এত ছোটাছুটি করতেছে, তার মানে তাদের মধ্যে গতিশক্তি আছে না? মনে আছে, আণবিক স্থিতিশক্তি আর তাপীয় গতিশক্তি। তার মানে গতিশক্তি থাকা মানেই হচ্ছে সেখানে তাপের উৎপন্নের পরিমাণটা বেশি হচ্ছে। তার মানে যেখানে তাপের উৎপন্নের পরিমাণ বেশি হচ্ছে সেখানে তো এনট্রপিও বেশি। তাইলে এনট্রপি আসলে তোমার ডিসঅর্ডারলিনেস কে তোমার হচ্ছে স্টেট করে, মানে কতটুকু বিশৃঙ্খল এই সিস্টেমটা। তাহলে এনট্রপির পরিমাণ একসময় দেখা যাবে বাড়তে 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 এত বেশি হয়ে গেছে, অরূপান্তরযোগ্য তাপের পরিমাণ এত বেশি হয়ে গেছে যে আমরা আর কোনো শক্তি পাচ্ছি না কনভার্ট করে কোনো কিছু করার জন্য। তখন সেটাকে আমরা বলবো ওই সিস্টেমের বা ওই দুনিয়ার তাপীয় মৃত্যু। কেমন? তাহলে এনট্রপি তোমার সবচেয়ে বেশি হয় কোথায়? গ্যাসে। কেন? কারণ গ্যাসের মধ্যে ছোটাছুটি বেশি। সবচেয়ে কম হয় কোথায়? কঠিন পদার্থে। আমাদের বইতে আরেকটা আছে প্লাজমা। প্লাজমার টেম্পারেচার আরো বেশি। মনে করো সূর্যের ভেতরে গ্যাসগুলা আয়নিত অবস্থা থাকে, প্লাজমা অবস্থায় থাকে, তাহলে প্লাজমার এনট্রপি
আরো বেশি, তোমার বায়বীয় অবস্থার চেয়ে বেশি। তাহলে যদি বলে কোন জায়গাতে এন্ট্রপি কার সবচেয়ে বেশি, অপশনে যদি প্লাজমা থাকে প্লাজমায় দেখাইতে হবে, না থাকলে বায়ু দেখাইতে হবে, গ্যাস দেখাইতে হবে। আর সবচেয়ে কম কার, কঠিনের। তবে কোন কোন জায়গায় এই পয়েন্ট অফ ভিউ থেকে বলে যে প্লাজমাতে এন্ট্রপি সবচেয়ে কম, সেটা হচ্ছে যে সৃষ্টির শুরুর সময় তোমার এন্ট্রপি সবচেয়ে কম ছিল। তো সৃষ্টির শুরুতে সবকিছু প্লাজমা আকারে ছিল, যেহেতু অনেক টেম্পারেচার ছিল তখন। এই জন্য এই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু বইতে বলা থাকে যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম, কিন্তু এটা আসলে এখনকার পয়েন্ট অফ ভিউতে ইন জেনারেল এটা বলা যাবে না। এখন বলতে হবে এন্ট্রপি সবচেয়ে কম কার, কঠিন পদার্থ। সবচেয়ে বেশি কার, বায়ু। আর যদি প্লাজমা থাকে প্লাজমা দেখাইতে হবে। কেমন? তো এইবার আমরা এন্ট্রপি নিয়ে যা যা শিখলাম, দেখো এটা এখানে এই যে লিখে দেওয়া আছে, এটার একক এখান থেকে বলা যায় জুল পার কেলভিন, এটা আমরা পারি। এন্ট্রপির তাৎপর্য, এন্ট্রপি তাপ এবং পরত তাপমাত্রা অনুপাতের সমান, এটা দেখছি। তোমার এটা বিশৃঙ্খলা নির্দেশ করে, এটাও দেখছি। একে তাপমাত্রা এবং চাপের ন্যায় একে অনুভব করা যায় না, কারণ তোমাকে কেউ চাপ দিলে তুমি যেমন সেটা ফিল করতে পারবা, তাপমাত্রা বাড়াইলে ফিল করতে পারবা, এন্ট্রপি বাড়তেছে না কমতেছে এটাতে তুমি কোনো কিছু ফিল করতে পারবা না, এটাকে অনুভব করা যায় না, এটাই বলছে আর কি, এটা ফিল করা যাচ্ছে না। আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, তার মানে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি কিন্তু স্থির থাকে। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। এইখানে আমি সবকিছু একবারে দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু ভুল, প্লাজমা অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি, এটা সঠিক, এটা সঠিক। কঠিন থেকে তরলে রূপান্তরের জন্য এন্ট্রপি বাড়বে কিনা? অবশ্যই বাড়বে, কারণ কঠিনের থেকে তরলে বিশৃঙ্খলা বেশি। সিস্টেম তাপ শোষণ করলে এন্ট্রপি বৃদ্ধি পায়, বর্জন করলে হ্রাস পায়। তাহলে ভেবেচিন্তে বুদ্ধি করে বলতো, আজকের ক্লাসের আলোচনা থেকে এন্ট্রপি সবসময় তো বাড়বে তাই না, মাঝে মাঝে স্থির থাকে রোধতাপ প্রক্রিয়ায়। এন্ট্রপি কি কখনো কমতে পারে রিয়েল লাইফে? কমলে কোথায় কমে? এন্ট্রপি কি কখনো কমতে পারে রিয়েল লাইফে? কমলে কোথায় কমে? এন্ট্রপি কমতে পারে বদ্ধ রেফ্রিজারেটরে। দেখো, বদ্ধ রেফ্রিজারেটরে তাপের পরিমাণ বাড়ে না, বরঞ্চ কমে, রেফ্রিজারেটরের ভেতরে কমে। তার মানে ভেতরে ডি কিউ এর পরিমাণ নেগেটিভ হচ্ছে, তাহলে ডিএস এর পরিমাণও কি হবে? নেগেটিভ হবে। কিন্তু ওই এন্ট্রপি এখানে কমায়, কিন্তু সে আবার ফ্রিজের বাইরে কিন্তু এন্ট্রপি বাড়ায় দিচ্ছে, ফ্রিজের বাইরে সে কিন্তু তাপ বেশি উৎপাদন করতেছে। তার মানে বদ্ধ জায়গা, অতটুকু জায়গাতে এন্ট্রপি নেগেটিভ, কিন্তু বাইরে কিন্তু এন্ট্রপি বা ঠিকই পজিটিভ। যে কোনো হিমায়ক যন্ত্রে এন্ট্রপির পরিমাণ নেগেটিভ হয়, কিন্তু বাইরে আবার ঠিকই পজিটিভ হয়ে যায়। লব্ধি এন্ট্রপি আলটিমেটলি পজিটিভই হয়। পৃথিবীর তাপীয় মৃত্যু, যে একসময় এন্ট্রপির মান এমন অবস্থায় পৌঁছাবে তখন সবকিছু তাপমাত্রা এক হয়ে যাবে, ফলে তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি রূপান্তরিত হবে না, এই রূপান্তরটা বন্ধ হয়ে যাবে। রূপান্তর বন্ধ হওয়া মানে আমার শক্তি আর কাজে লাগতেছে না, এটাকে আমরা বলবো পৃথিবীর তাপীয় মৃত্যু। এইখানে এন্ট্রপির একটা ম্যাথ আছে, এই ম্যাথটা খেয়াল করো। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করলে এন্ট্রপির বৃদ্ধি কত হবে? এখন এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আমি জানি পানিকে বাষ্পীভূত করার জন্য ফর্মুলা হচ্ছে এমএলভি, যেখানে এলভি এর মান হচ্ছে 22,68,000 জুল পার কেজি। তাহলে আমার ডি কিউ বাই টি হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমার এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি মানে 373 কেলভিনের পানি, আর এম মানে হচ্ছে 4 কেজি, এলবি এর মান হচ্ছে 22,68,000, মানে যেটা 2.26 × 10⁶। এখন এই ভাগটা আমার করতে কষ্ট হয়, আমি জন্য কি করব, আমি 2.26 আর তোমার হচ্ছে, একটু দাঁড়াও, 2.26 আর হচ্ছে এই 373-এর যে ভাগফলটা, এটা আমি মুখস্থ করে ফেলবো। আমি এই মানটা মনে রাখবো 6,000। মানে হচ্ছে 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্প বানাইতে 6,000 হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমার পরীক্ষায় যেহেতু আসছে 4 কেজি পানি, আমি এই ক্যালকুলেশন না করে আমি জাস্ট এই 4 কেজির সাথে 6,000 গুণ করে দিব, আমার হয়ে যাবে 24,000। এই 24,000ই কিন্তু দেখো এইটা, এই যে ভ্যালুটা এখানে দেওয়া আছে এটা কিন্তু 24,200। আমরা কিন্তু কাছাকাছিটা দেখাইতে পারবো। 24,000 মানে হচ্ছে 2.4 × 10⁴ হয়ে যাবে আমাদের অঙ্ক। কেমন? তো আমরা যেমন 100 ডিগ্রি পানিকে বাষ্পীভূত বানানোর জন্য কতটুকু এন্ট্রপি পরিবর্তন মুখস্থ করতেছি 6,000, তেমনি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইতে গেলে কতটুকু এন্ট্রপি পরিবর্তন হয় এটা আমরা মনে রাখবো 1230।
1230, তাহলে 1 কেজির জন্য 1230, 2 কেজির জন্য 2460, 3 কেজির জন্য 3690। আমি চাইলে এইভাবে ঐকিক নিয়মে অ্যান্সারটা বের করতে পারবো। কেমন? তো এইখান থেকে তোমার 2015 এবং 16-তে ঢাকা ইউনিভার্সিটির মেশিন টেস্টে একটা মজার প্রশ্ন আসছিল যে 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি বাষ্প বানাবো, এন্ট্রপির পরিবর্তন কত? এটার জন্য কিন্তু আসলে শর্টকাটও মুখস্থ করার দরকার নেই, কারণ এখন তুমি যখন ml/v/t করবা, তোমার টি এর মান 373 আর তোমার ওজনের মান 373, তার মানে তোমার এলভিটাই হচ্ছে উত্তর, যেটা এলভিটা অঙ্কে দেওয়া থাকবে 2.26 × 10⁻⁶, একবার হয়ে যাবে। আবার আরেকটা প্রশ্ন আসছিল পরের বছরই, 273 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি পানি বানাবো, তখন এন্ট্রপির পরিবর্তন কত? এটাও কিন্তু আসলে এই শর্টকাট অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ তখন তোমার উত্তর হবে mLF/t, যেখানে টি এর মান 273 আবার এম এর মান 273, তো 273 কাটা তোমার এলএফ টাই উত্তর, যেটা অঙ্কে দেওয়া থাকবে 3,36,000 জুল পার কেজি। কেমন? এটা কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্কের শর্টকাট দেখানো বাকি, সেটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু বলো তো দেখি, তাপগতিবিদ্যা কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়? রিব। বস্তুর কোন বৈশিষ্ট্য পারমিটারে ব্যবহার করা হয়? বিকিরণ বৈশিষ্ট্য। না, কারণ আমরা বলছিলাম সূর্যের মধ্যে আমরা থার্মোমিটার ঢুকায় দেখি না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটার মধ্যে তোমার সম্পর্ক স্থাপন করে? তাপ কাজ, কাজ ক্ষমতা, তাপ বল, বল শক্তি। এ, তাপ এবং কাজ। ঠিক আছে, সমষ্টন প্রক্রিয়া কোনটা স্থির থাকে এবং পাশাপাশি আর কি কি স্থির থাকতে পারতো? তাপমাত্রা, আরটা কি? ইউ, অভ্যন্তরীণ শক্তি, এটা স্থির থাকতে পারতো, তাই না? নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে? মেয়ারের প্রকল্প, যেটা কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর, না? বি। কার্নোর চতুর্থ ধাপে, কার্নোর চতুর্থ ধাপে 1 2 3 4 কোনটা? দ্রুততাপীয় সংকোচন। এখানে আমি তোমাকে একটু ওই অঙ্কটা একটু বলে দিই, শোনো। কিছু অঙ্ক আছে আমাদের বইতে এরকম যে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তাপ গ্রাহকের তাপমাত্রা, বলছে উৎসের তাপমাত্রা কত? কর্মদক্ষতা দেয়া আছে 80%। এখন তুমি আমাকে জাস্ট এই অঙ্কটা আমরা চাইলে কিন্তু 1 - T2/T1 দিয়ে করে ফেলতে পারি। 127কে আমরা বলবো 400 কেলভিন, এটার মানটা বসাবো, ক্যালকুলেশন করে ফেলবো, না কোনো সন্দেহ নেই। বাট এটাকে চাইলে আরেকটু সহজে চিন্তা করা যায়। কিভাবে? আমরা গ্রাহকের তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা বের করবো, অবশ্যই উচ্চ তাপমাত্রা বড়, তার মানে এই 400 কেলভিনকে আমার কোনো না কোনো ভাবে বড় বানাইতো। তো বড় বানানোর নিয়ম কি? কিছু না কিছু দিয়ে গুণ করতে হয়, রাইট? আর ছোট বানাইতে গেলে ভাগ করতে হয়। বাট এই অঙ্কের আমরা উল্টা করবো, আমরা বলবো বড় বানানোর জন্য ভাগ করো, কারণ তুমি যাকে দিয়ে ভাগ করবা সেই মানটা সবসময় একের চেয়ে ছোট হবে, কারণ সেই মানটা আসবে এটা থেকে। তো একের চেয়ে ছোট কোনো কিছু দিয়ে কিন্তু গুণ করলে ছোট হয়ে যায়, ভাগ করলে বরঞ্চ বড় হয়। তো আমি দেখো ব্রেনের মধ্যে ডিসিশন নিচ্ছি যে আমি 400 কেলভিনকে কিছু না কিছু করে বড় বানাবো। বড় বানাবো কেন? কিছু না কিছু দিয়ে ভাগ করে। কত দিয়ে ভাগ করবো? দেখবো 80%, লিখবো 20%, ভাববো 0.2। বুঝছো ব্যাপারটা? 80% মানে কত? 0.8 না? তুমি 80%কে মনে মনে 1 থেকে বাদ দিবা, মানে 100 থেকে বাদ দিবা, তোমার 20% বলবো 0.2। তার মানে তুমি এই 400কে 0.2 দিয়ে ভাগ করে দিবা, তো উত্তর বের হয়ে যাবে। কেমনে করবা? দশমিক তুলে দাও, উপরে একটা 10 আসবে, তো 4000 হবে, 2 দিয়ে ভাগ করলে 2000 হবে। ডান। তাইলে এটা যদি বোঝো, তাহলে আমাকে একটু এটা বলো, উৎসের তাপমাত্রা মনে করো কোন একটা অঙ্কে দেয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস, কর্মদক্ষতা দেয়া আছে 60%, গ্রাহকের তাপমাত্রা চাইছে। তাহলে প্রথম কাজ, 227কে 273 যোগ দিয়ে আগে কেলভিন বানানো, তাই না? আমাকে বলো তো, তুমি 500 কেলভিন উচ্চ তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা চাইছে, বড় করবা না ছোট করবা? অবশ্যই ছোট করবা। তাহলে ভাগ দিবা না গুণ দিবা? গুণ দিবা। কত দিয়ে গুণ দিবা?
তুমি দেখবা 60%, ভাববা 40%, লিখবা 0.4। তার মানে তুমি 4 দিয়ে 500 কে গুণ দিচ্ছ, 2000 হচ্ছে, আর 10 দিয়ে ভাগ করে দিচ্ছ, তো 200 হচ্ছে উত্তর। তার মানে অ্যান্সার হচ্ছে 200 কেলভিন। ঠিক আছে, তাহলে তুমি একটা মুখে মুখে করবা, সেটা হচ্ছে উৎসের তাপমাত্রা দেয়া আছে, উৎসের তাপমাত্রা দেয়া আছে, উৎসের তাপমাত্রা 327 ডিগ্রি সেলসিয়াস, গ্রাহকের তাপমাত্রা কত, যেখানে কর্মদক্ষতার মান হচ্ছে 50%। 50%। কত হবে উত্তর? হ্যাঁ, 1200 না, 1200 না, 300 হবে উত্তর, 300। তুমি গ্রাহক চাইছো না, তা তুমি ছোট করবা, ছোট করার জন্য তুমি কি করবা, গুণ করবা। কত দিয়ে গুণ করবা? 0.5 দিয়ে। দেখছো 50%, ভাববাও 50%, লিখবা 0.5। 600 × 5, 5 6 কত? 3000। 3000 কে 10 দিয়ে ভাগ, তার মানে কত? 300। তুমি 0.5 দিয়ে ভাগ করে ফেলছো না, ভাগ করে ফেলার কারণে উল্টা হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমি রেকর্ডিংটা অফ করে দিই।